বাক্সটা খোলা অবস্থায় বিছানার উপর পড়ে আছে। রক্তের গন্ধে নূরের মাথা ঘুরছে, বুকের ভেতরটা ধকধক করছে। আর এক সেকেন্ড সেখানে থাকতে পারে না সে। ভয়ে কাঁপতে কাঁপতে নূর উঠে দাঁড়ায়। মাথায় একটাই চিন্তা, সবাইকে ডাকতে হবে এক্ষুনি। সে দৌড়ে ঘরের দরজার দিকে যায়, কাপা হাতে দরজার হাতলে টান দেয়। দরজা খুলতে নূর হঠাৎ থমকে যায়। দরজার ঠিক সামনে দাঁড়িয়েছে ইমরান। অন্ধকারের করিডোরে তার ছায়াটা আরো ভয়ঙ্কর লাগছে। চোখ দুটো লাল, ঠোঁটের কোনো অদ্ভুত একটা হাসি, ঠিক যেন সে এতক্ষণ এটারই অপেক্ষা করছিল। এক মুহূর্তের জন্য নূরের শরীরটা শক্ত হয়ে আসে, গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। পরের মুহূর্তে ভয়টা আতঙ্কে বদলে যায়। নূর চিৎকার করতে যাবে, কিন্তু তার আগে পা হড়কে যায়। ভয়ে আতঙ্কে সে কাঁপতে কাঁপতে ইমরানের বুকের উপর পড়ে যায়। অজান্তে দুহাত দিয়ে ইমরানের জামা জড়িয়ে ধরে। স্যার! তার গলা ভেঙে আসে। ইমরান এক মুহূর্ত নড়ে না, তারপর ধীরে ধীরে হাত তুলে নূরকে শক্ত করে ধরে ফেলে। নূর কান্নায় তার বুক ভিজে দেয়। নূর ভয়ে কাঁপছে, নিঃশ্বাস ঠিকমতো নিতে পারছে না। ইমরান নিচু গলায় বলে, হুড়পড়ি, ভয় পেয়েছো? তার কণ্ঠে কোনো আফসোস নেই, বরং আছে এক ধরনের বিকৃত শান্তি। নূর কিছু বলতে পারে না, শুধু কাঁদতে থাকে। তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, যেন এই মানুষটা এখন তার একমাত্র আশ্রয়। আর সে জানেই না এই মানুষটা তার সবচেয়ে বড় ভয়। ইমরান হঠাৎ করে নূরকে কোলে তুলে নেয়। নূর কিছু বুঝে ওঠার আগে সে ঘরের ভেতরে ঢুকে দরজাটা শক্ত করে বন্ধ করে দেয়। দরজা বন্ধ হওয়ার শব্দে নূর আরও আঁতকে ওঠে। ইমরান ধীরে ধীরে তাকে বিছানার উপর বসিয়ে দেয়। তার হাতের চাপে নূর নড়তে পারছে না। শরীরটা পাথরের মতো শক্ত হয়ে আছে। নূরের চোখ আবারও চলে যায় সেই বাক্সটার দিকে। খোলা ঢাকনায় ফাঁক দিয়ে রক্তমাখা ব্যাগগুলো এখনো দেখা যাচ্ছে। মুহূর্তের মধ্যে তার ভয় দ্বিগুণ হয়ে যায়। না না, কাবা গলা ফিসফিস করে ওঠে নূর। ভয়ে সে আবারও চিৎকার করে কেঁদে ওঠে। পুরো শরীর কাঁপতে থাকে। ইমরানের চোখে হঠাৎ অদ্ভুত এক আগুন জ্বলে ওঠে। সে এক পা এগিয়ে যায়, বাক্সটার ঢাকনা ধপ করে বন্ধ করে দেয়। তারপর প্রচণ্ড জোরে সেটা তুলে ঘরের এক কোণে ছুঁড়ে মারে। বাক্সটা দেওয়ালে কোণে পড়ে যায়। নূর চমকে ওঠে। পরের মুহূর্তে ইমরান নূরের মুখের কাছে ঝুঁকে পড়ে, হাত বাড়িয়ে তার গাল চেপে ধরে। চাপটা এতটাই শক্ত যে নূরের মনে হয় তার সব দাঁত ভেঙে যাবে। ইমরান দাঁত চেপে হিসিয়ে বলে, আমার রক্ত দেখে এত ঘৃণা, এত ভয় তোমার? নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। সে কিছু বলতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। ইমরান আরও কাছে এসে বলে, শোনো, তুমি আমার হুড়পড়ি। আমার সব কিছু তোমায় সহ্য করতে হবে। আমার ভালো খারাপ সব কিছু তোমাকে পছন্দ করতে হবে। তার কণ্ঠে কোনো রাগ নেই, নেই চিৎকার, বরং ভয়ঙ্কর ঠান্ডা এক দৃঢ়তা। নূর ইমরানের এই রূপটা আগে কোনোদিন দেখেনি। এই চোখ, এই কণ্ঠ, সব কিছু অজানা। ভয়ে তার গলা শুকিয়ে আসে, শরীরটা অবশ হয়ে যায়। সে বুঝে যায় এই মুহূর্তে সামনে যে মানুষটা দাঁড়িয়েছে সে আর আগের ইমরান নয়। নজর বুঝে উঠতে পারে না সে কী করবে। তার মাথার ভিতরে একটাই কথা ঘুরতে থাকে, ইমরানকে শান্ত করতে হবে এখনই। ভয়ে কাঁপতে কাঁপতে সে হঠাৎ ইমরানকে শক্ত করে জড়িয়ে ধরে। মনে হয় যদি ইমরান ঠান্ডা হয় তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। ইমরান সঙ্গে সঙ্গে বুঝে যায় নূর তাকে শান্ত করার জন্য এমন করছে, কিন্তু আজ ইমরান এত সহজে শান্ত হওয়ার মানুষ নয়। এক মুহূর্তের মধ্যে সে নূরকে তুলে বিছানার উপর ফেলে দেয়। নূর যেহেতু তাকে ধরে রেখেছিল, ইমরান তার উপর পড়ে যায়। নূর ভয়ে চোখ বন্ধ করে নেয়। ইমরান নিচু গলায় বলে ওঠে, খিদে পেয়েছে আমার। এই সময়ে এই অদ্ভুত কথায় নূর পাশাপাশি হতভম্ব হয়ে যায়। সে তাড়াতাড়ি ইমরানকে একটু সরিয়ে নিজে উঠে বসে। টেবিলের দিকে তাকিয়ে হঠাৎ চোখে পড়ে দুধের গ্লাসটা। তার আম্মু প্রতিদিন রাতে দুধ দিয়ে যান, কিন্তু নূর প্রায় খায় না। নূর তাড়াতাড়ি গ্লাসটা তুলে ইমরানের দিকে বাড়িয়ে দেয়। এত রাতে খাবার কোথায় পাবো? এই নিন, এটা খান। ইমরান ভুরু কুঁচকে বলে, আমি এই দুধ খাই না, আমার খাঁটি দুধ চাই বলে নূরের দিকে ইশারা করে। ইমরানের দৃষ্টি নূর ইশারায় বুঝে আর কথা শুনে নূর এতটাই অপ্রস্তুত হয়ে যায় যে তারা হাত কেঁপে ওঠে। গ্লাসটা হাত থেকে ছুটে গিয়ে সোজা ইমরানের গায়ে পড়ে। পর মুহূর্তে ঝনঝন শব্দে কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দুধ ছিটকে পড়ে বিছানা আর মেঝেতে আর ইমরানের গায়ে। ইমরান উঠে দাঁড়ায়। নূর বুক ধক করে ওঠে। তার মনে হয় ইমরান রেগে আছে। ভয়ে ভয়ে নূর নিজের ওড়নাটা দিয়ে ইমরানের শার্ট মুছতে যায়। কাঁপা গলায় বলে, খালি ওলট পালট মুখ বন্ধ করুন, দেখি কোথায় কোথায় পড়েছে। মুছতে মুছতে অসাবধানতায় তার হাত নেমে যায় একটু নিচে।
হঠাৎ ইমরান কেঁপে ওঠে। সে চোখ বন্ধ করে গভীর শ্বাস টেনে নূরের হাত চেপে ধরে। কোথায় কোথায় হাত দিচ্ছে হুড়পড়ি। পরে আবার সিস্টেম মন হয়ে গেল, কিন্তু তারে তারে না জুড়লে আমি যাব না। কয়েক সেকেন্ডের কথার সময় নূরের ইমরানের কথাটা বুঝতে বুঝতে তার লজ্জায় লাল হয়ে যায়। তাড়াতাড়ি হাত সরিয়ে নেয়। শার্টটা খুলে দিন, ভিজে গেছে তো। ইমরান নূরের দিকে তাকিয়ে ধীরে ধীরে নিজের শার্ট খুলতে শুরু করে। নূর না চাইতেও তার চোখ আটকে যায় ইমরানের শরীরে। 1 মাস মদ খাওয়ার পর ইমরান আগের মতো জমাট পেশি নেই, একটু ভারী হয়েছে শরীরটা, তবু অদ্ভুতভাবে আরও আকর্ষণীয় লাগছে। কিন্তু নূরের হঠাৎ গিয়ে থামে ইমরানের হাতে সাদা ব্যান্ডেজে বাঁধা। ব্যান্ডেজের ফাঁক দিয়ে লাল রক্তের দাগ স্পষ্ট। নূরের বুকের ভিতরটা কেঁপে ওঠে। তার মাথায় ভেসে আসে সেই রক্তের বাক্সটার কথা। তাহলে এই রক্ত। তার নিঃশ্বাস আটকে যায়। তবু সে সাহস করে হাত বাড়িয়ে ইমরানের হাতটা ধরে। ব্যান্ডেজ ছুঁয়ে কাপড় গলায় বলে, এসব কি? আপনি আপনি কি পাগল? এত রক্ত! আপনি দাঁড়ান, আমি কিছু খাবার নিয়ে আসি। নূর উঠে যেতে চায়, কিন্তু ইমরান তাকে যেতে দেয় না। সে নূরকে টেনে আবারও বিছানায় বসিয়ে দেয়। তারপর ব্যালকনির দিকে গিয়ে সেখান থেকে একটা বড় বাক্স এনে সামনে রেখে। নূর অবাক হয়ে তাকিয়ে বলে, এটা কি? ইমরান শান্ত গলায় বলে, তোমার বাটার স্কচ আইসক্রিম পছন্দ, তাই না? বাক্সটা খুলে দেয় সে। ভেতরে ভারী ভারী আইসক্রিম। এখানে 50টা বাটারস্কচ আইসক্রিম আছে, সব তোমাকে এখনই খেতে হবে। নূর বোঝে না এটা ভালোবাসা না পাগলামি। নূর মাথা নেড়ে পিছিয়ে যায়, না আমি খাবো না, প্লিজ, এখন ঠান্ডা লাগছে। ইমরানের চোখে কোনো নরম ভাব আসে না। সে শান্ত গলায় বলে, খেতে হবে। ইমরান নূর আবার বলে, আমি পারছি না, ঠান্ডা পেট। কথা শেষ হওয়ার আগে ইমরান একটা আইসক্রিম খুলে নেয়। নূরের মুখের কাছে ধরে কঠিন স্বরে বলে, মুখ খোলো। নূর ভয়ে ভয়ে মুখ খোলে। ইমরান ধীরে সুস্থে পুরোটা নূরকে খাইয়ে দেয়। তারপর আবার একটা আইসক্রিম খোলে। নূর ভয়ে কাঁপতে থাকে, চোখ ভিজে আসে। প্লিজ আর না। ইমরান, আমি খাওয়াচ্ছি, ভালো লাগছে না? অথচ ওই ছেলেটা যখন খাওয়াচ্ছিল তখন খুব মজা লাগছিল, তাই না? ইমরান এক মুহূর্ত দেরি করে না। তার আঙ্গুলের চাপে নূরের চোয়াল আলগা হয়ে যায়। সে জোর করে আইসক্রিম ঢুকিয়ে দেয় মুখে। নূর কাশি দিতে থাকে, গলা জ্বালা করে। তবু ইমরান থামে না। একটার পর একটা, 2, 3, 5। নূরের ঠোঁট নীলচে হয়ে যায়, শরীর কাঁপছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর পাচ্ছি না, নূর হাঁপাতে হাঁপাতে বলে, দয়া করে। ইমরান ঠান্ডা চোখে তাকিয়ে থাকে। 10টা আইসক্রিম শেষ হতে নূর প্রায় ভেঙে পড়ে। সে হাঁপাতে থাকে, বুক ওঠানামা করছে অস্বাভাবিকভাবে। গলা এতটাই ঠান্ডা জ্বালা করছে যে কথা বেরোচ্ছে না। তবুও ইমরান আরেকটা আইসক্রিম খুলতে যায়। নূর দুহাতে তার কবজি ধরে কাঁপা গলা ফিসফিস করে, আমি মরে যাব। এই প্রথম ইমরানের চোখের ক্ষণিকের জন্য কিছুটা বদলায়, কিন্তু সেটা মমতা নয়, বরং আরও গভীর আর ভয়ঙ্কর এক জেদ। মরবে না তুমি আমার, আমি থাকতে তোমায় মরতে দেব না। রাত তখন 8টা বাজে। রাস্তাঘাটে এখনও লোকজনের ভিড়, দোকানপাটের আলো, গাড়ির শব্দ, মানুষের কোলাহল। শহরটা এখনও জেগে। ইমরান বাইক চালিয়ে বাড়ি ফিরছে। আর সে ইপসিতাকে নিয়ে শপিংয়ে গিয়েছিল, সঙ্গে শাইমা। পরশু তাদের বিয়ে, ভাবতে আলাদা অনুভূতি ইরফানের। বাইক চালাতে চালাতে হঠাৎ তার মনে হলো, সব কিছু যদি ঠিকঠাক থাকতো তাহলে আজ নূর তাদের সঙ্গে থাকতো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে বাইকটা গলির ভিতরে ঢোকানোর জন্য গতি থামায়। হঠাৎ একটা লোক আচমকা বাইকের সামনে এসে পড়ে। ইরফান আঁতকে ওঠে, সঙ্গে সঙ্গে ব্রেক কষে চাকার শব্দে বাইকটা কেঁপে ওঠে। আর 1 সেকেন্ড দেরি করলে লোকটা ঠিক বাইকের নিচে চলে যেত। কী করছেন আপনি? রাগে ইরফানের মুখ থেকে কথাটা বেরিয়ে আসে, কিন্তু পর মুহূর্তে তার রাগটা কমে যায়। লোকটা ঠিকমতো দাঁড়িয়ে নেই, মাঝ রাস্তায় হেলে পড়ে আছে, যেন শরীরের উপর নিজেরই কোনো নিয়ন্ত্রণ নেই। মুখ আধা ঢাকা, মাথা নিচু। ইরফান তাড়াতাড়ি বাইক থেকে নেমে লোকটার সামনে গিয়ে বসে পড়ে। এই শুনছেন, আপনি ঠিক আছেন? কী হয়েছে আপনার? সে লোকটার হাত ধরে একটু সোজা করতে ঠিক তখনই লোকটা সামান্য নড়ে ওঠে। মাথাটা একটু তুলে ধরতে মুখটা স্পষ্ট দেখা যায়। ইরফানের বুকের ভিতরটা ধক করে ওঠে। আদিলদা, এই অবস্থা কেন? নোংরা পাঞ্জাবি গায়ে, চোখ দুটো বসে গেছে, ঠোঁট শুকিয়ে ফ্যাকাশে, মুখে আর চোখে ভয়ানক ক্লান্তির ছাপ। ইরফান হতভম্ব হয়ে বলে, আপনার তো বিদেশে থাকার কথা ছিল, সবাই বলেছিল আপনি লন্ডনে। আদিল ধীরে ধীরে চোখ তুলে ইরফানের দিকে তাকায়। চোখে কোনো শক্তি নেই, তবু ইরফানকে চিনতে পেরে যেন একটু স্বস্তি পায়। সে কষ্ট করে একটা লম্বা শ্বাস ফেলে। এই মুহূর্তে অন্তত সে ভুল মানুষের হাতে পড়েনি, এটাই তাই যেন তার বড় স্বস্তি। ইরফান বুঝে যায় আদিল এখন কথা বলার অবস্থায় নেই। আর সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে ফোন বের করে তার বন্ধুকে কল দেয়।
তুই এখনই চৌমাথার মোড়ে আয়, জরুরি। কিছুক্ষণের মধ্যে বন্ধুটি চলে আসে। দুজনে মিলে আদিলকে ধরে তোলে। তার শরীরটা প্রায় নিথর। কষ্ট করে বাইকের পেছনে বসানো হয়। ইরফান নিজে বাইক চালায়। বন্ধুটি পেছন থেকে আদিলকে ধরে রাখে। নীরবে রাস্তায় বাইকটা ছুটে চলেছে। একই শহরের ভিড়ের মাঝে ইরফান তার বাড়ির দিকে ফিরে যায়। নূরের অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। শরীরটা কাঁপছে, দাঁত কনকনে আসছে, বুকের ভেতর শ্বাস আটকে আসছে, মাথা ঝিমঝিম করছে। আর পাচ্ছে না সে, একদমই না। কিন্তু ইমরান যেন আজ অন্য মানুষ, নাছোড়বান্দা হয়ে আছে। আজ কোনোভাবে নূরকে ছেড়ে দেওয়ার ইচ্ছে তার নেই। নূর কাঁপা গলে বলে ওঠে, এই কি আপনার ভালোবাসা? এত কষ্ট দিয়ে ইমরান বাঁকা হাসে। সেই হাসিতে উষ্ণতা আছে, অদ্ভুত এক বিকৃতি। নূরের ঠোঁটে লেগে থাকা আইসক্রিমটা সে আঙ্গুল দিয়ে মুছে নেয়, তারপর নিজে সেটুকু মুখে পড়ে নেয়। একটা এমন ভঙ্গি যেটা দেখে নূরের গা শিউরে ওঠে। তারপর নূরের কানের কাছে মুখ নামিয়ে খুব নিচু গলায় ফিসফিস করে বলে, ভালোবাসায় যদি কষ্ট না থাকে তাহলে সেটা কিসের ভালোবাসা হুড়বড়ি? কষ্ট সহ্য করার আলাদা একটা নেশা আছে। কেউ কেউ সেই নেশাটাই ভালোবাসে। তেরা ইস বাড়া তিখা, মুখে তিখা আচ্ছা লাগে। নূরের চোখে পানি জমে ওঠে। এই কথা, এই মানুষ, সব কিছু তার কাছে অচেনা লাগছে। সে বুঝে যায় এটা তার শুধু ভালোবাসা নয়, এটা নিয়ন্ত্রণ, এটা উন্মাদনা। নূর সরে যেতে চাইলে ঠিক সেই মুহূর্তে ইমরান নূরের পা ধরে নিজের দিকে টেনে নেয়। নূর কিছু বুঝে ওঠার আগে ইমরান ঝুঁকে এসে নিচু শর্তে বলে, আমার শর্ত পূরণ করতে পারি, তাই এবার যা হবে সেটা হবে। তোমার শরীরের প্রতিটা লোমকূপ দাঁড়িয়ে দেবো বউ। কথাগুলো কানে যেতে নূরের বুকের ভেতর কেমন করে ওঠে। সে ভয়ে শুকনো ঢোক গেলে। কিন্তু এই ভয়টা ঘৃণার নয়। এমন নয় যে সে ইমরানকে ভালোবাসে না। ইমরানের ছোঁয়া, তার কাছাকাছি আসা, এসব নূরের শরীরে আপাতত আপনাতেই সাড়া দেয়। ইমরানের আঙ্গুলে স্পর্শ পেলেই বুকের ভিতর ঢেউ ওঠে। তবু সমস্যা তখনই, যখন ইমরান নিজেকে সামলাতে পারে না, যখন সে বেসামাল হয়ে যায়। তখন নূরের শরীর আর মন দুটো কাহিল হয়ে পড়ে। ইমরান একে একে সব আইসক্রিম খুলে সামনে রাখে, টেবিলের উপর রঙিন মোড়কগুলি ছড়িয়ে রাখে। নূর অবাক চোখে তাকিয়ে থাকে। বুঝে উঠতে পারছে না ইমরানের মাথার ভিতর কী চলছে। তার দৃষ্টিতে এক অজানা শঙ্কা, আবার সেই সঙ্গে কৌতূহল লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর ইমরান নিজের কাজ শেষ করে ধীরে ধীরে নূরের দিকে ঝুঁকে আসে। কোনো সতর্কতা নেই, কোনো ইশারা নেই। হঠাৎ করে সে নূরের নরম গোলাপি অধরে মিলিয়ে দেয়। নূর শিহরণে চোখ বন্ধ করে ফেলে। তার নিঃশ্বাস ভারী হয়ে যায়। দু হাত শক্ত করে আঁকড়ে ধরে ইমরানের শার্ট, যেন এটাই তার একমাত্র ভরসা। অনেকদিন পর কাঙ্ক্ষিত পুরুষের ছোঁয়া পেয়ে নূর যেন সুখের সাগরে ভেসে। শরীরের প্রতিটা স্নায়ু জেগে আসে। ইমরানের উষ্ণতা তাকে আরও কাছে টানে। নূরের এই নীরব সাড়ায় ইমরান আরও বেপরোয়া হয়ে ওঠে। সে নূরের আরও যেন ছাড়তেই চায় না। সময় কিভাবে কেটে যায় কেউ টের পায় না। ইমরান ধীরে ধীরে আরও বেসামাল হয়ে পড়ে। নূরের নিঃশ্বাস ছোট হয়ে আসে, শরীরে শক্তি ফুরিয়ে যায়। সে আর সোজা হয়ে বসে থাকতে পারে না, বিছানার উপর হেলে পড়ে। ইমরান সঙ্গে সঙ্গে তাকে ধরে নিজের কোলে বসিয়ে নেয়। তবুও তার ছাড়। নূর শুধু চোখ বন্ধ করে সেই মুহূর্তটাও অনুভব করে। নূরকে যেন ঘুরের ভিতরে টেনে নিয়ে যায়। নূরের চারপাশে সব শব্দ ফিকে হয়ে যাচ্ছে, শুধু ইমরানের উষ্ণতা আর নিঃশ্বাসের ছোঁয়া সে টের পায়। ইমরান হাত ধীরে ধীরে নূরের কাঁধ বাহু ছুঁয়ে দেয়। প্রতিটি স্পর্শে নূরের শিহরিত স্বর হয়ে ওঠে। সে আর চোখ খুলে না। খোলার শক্তিতে যেন নাই। ইমরান এক মুহূর্তের জন্য নূরকে নিঃশ্বাস নিতে দেয়। নেশালো চোখে নূরের দিকে তাকিয়ে থাকে। নূর মাথা নিচু করে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, হাঁপানি রোগীর মতো। নূরের বুকের ওঠানামা দেখে ইমরান ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। তার নেশা চরমে পৌঁছে যায়। এক হাত দিয়ে চেন খুলে দেয়। নূর ইমরানের বুকে মুখ লুকিয়ে নেয়। ইমরান নূরের কামিজে কাঁধে নামিয়ে দেয়। নূর ইমরানের হাত খামচে ধরে। ইমরান শোনা যায় ইমরান নূরের ছোঁয় নিঃশ্বাস ছাড়ে নূরের শরীরের সর্বাঙ্গে। নূর কেঁপে কেঁপে ওঠে। ইমরান ধীরে ধীরে নূরকে নিজেকে লুকাতে ইমরানের বুকের ভিতর ঢুকে যায়। ইমরান খোলা পিঠে নূরের নখ বসে যায়। ইমরান হাসকি হেসে বলে, হুর, এবার আমি আইসক্রিম টেস্ট করব, আমার পার্সোনাল আইসক্রিম।
ইমরান নূরকে ধীরে ধীরে। ঠিক তখনই ইমরানের ফোনটা উচ্চস্বরে বেজে ওঠে। ইমরান বিরক্ত হয়, কিন্তু তার আব্বুর ফোন দেখে রিসিভ করে। যদি বাড়িতে কোনো সমস্যায় ইমরান, বাড়ির সব ঠিক আছে? উপাস থেকে আব্বু বলে, হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু তুই কোথায়? ইমরান, আমি লন্ডনে এসেছি। আব্বু অবাক হয়, লন্ডন? কিন্তু ওখানে কেন? ইমরান নূরের দিকে তাকায়। নূর লজ্জায় চোখ বন্ধ করে শুয়ে থাকে। ইমরান, আইসক্রিম খেতে। আব্বু, মস্করা করছো? তুমি এত দূরে আইসক্রিম খেতে গেছো? আর এই ঠান্ডা আইসক্রিম কে খায়? ইমরান, এটা আমার পার্সোনাল আইসক্রিম, পুরো হট। এই বলে ইমরান ফোন কেটে সুইচ অফ করে দূরে সোফায় ছুঁড়ে ফেলে অবলীলে। এদিকে আবু অবাক হয়ে ভাবতে থেকে, হট আইসক্রিম আবার কবে থেকে বেরোলো? ইমরান 2-3 আইসক্রিম তুলে নূরের উন্মুক্ত শরীরে ধীরে ধীরে ঢালে। নূর ঠান্ডা পরশে কেঁপে ওঠে। ইমরান বাঁকা আসে, ঝুঁকে পড়ে ধীরে ধীরে নূরের শরীরের পর আইসক্রিমগুলো মুখে তুলে নেয়। নূরের শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। ইমরানের বিচরণ চলে। নূরের ইমরান ডুব দেয়। শুরু হয় এক বিশাল ঝড়, যে ঝড়ে দুই মানবী নৃত্য করে। নূরের দেহ পিষ্ট হয় ইমরানের দেহের ভারে। ঘরটা তাদের শ্বাস প্রশ্বাসের শব্দে ভরে যায়। মিনিট পেরিয়ে ঘন্টা হয়ে যায়, কিন্তু ইমরান একটুও কমে না। বরং সময় যত গড়ায় তার ভেতরে অস্থিরতা তত উল্টো দিকে বাঁক নেয়। নূর ক্লান্ত, শরীরের যন্ত্রণা সে কুঁকড়ে যাচ্ছে। ব্যথায় ঘুমিয়ে শিশুদের মতো কেঁদে ওঠে। নূর ইমরানের বুকে ঘুষি মারতে মারতে কাঁপা গলা বলে, অসভ্য লোক, সরুন, আমি ব্যথা পাচ্ছি, খুব ব্যথা। তার চোখ পানি জমে ওঠে, কণ্ঠে অভিমান আর যন্ত্রণা মিশ্রিত। ইমরান এক মুহূর্ত থেমে থাকে, তারপর নিজস্ব বলে, একটু ব্যথা না হলে অনুভূতিটা পূর্ণ হয় না হুড়পড়ি। তুমি কি বুঝতে পারছো? আমাকে অনুভব করতে পারছো? নূর কষ্টে নিঃশ্বাস ছাড়ে। তার মনে ভেতরে সব কিছু ভারী হয়েছে। সে কাঁপা কাঁপা গলায় বলে, ফিল মানে? আমার মনে হচ্ছে যেন পুরো একটা বাঁশ ঢুকে গেছে। ইমরান ধীরস্বরে বলে, বাঁশ নিয়ে ব্যথাতে হবে? ব্র্যান্ডেড বাঁশ বলে কথা। সকালের আলো জানলার ফাঁক দিয়ে গলে ঢুকে। রাতের ভারী নীরবতা ধীরে ধীরে হালকা হয়। নূরের চোখ খুলতে প্রথমে সে কিছু বুঝতে পারে না। শরীর জুড়ে ক্লান্তি, মাথার ভিতর এলোমেলো অনুভূতি। পাশে ইমরান গভীর ঘুমে একরাশ প্রশান্তি। নূর ধীরে ওঠে। শরীরটা এখনো ব্যথা আর অবসরের ভারে টেনে। সে বুকের কাছে চাদরটা টেনে নেয়, জানলার দিকে তাকায়। সকালে নরম রোদ, পাখির ডাক, সব কিছু স্বাভাবিক, অথচ তার ভেতরে ঝড়ের রেশ রয়ে গেছে। ইমরান নড়ে চড়ে উঠে চোখ মেলে। নূরের দিকে তাকিয়ে এক মুহূর্ত থেমে যায়। তার দৃষ্টি বদলে এখন অন্যরকম কোমলতা। সে ধীরে উঠে বসে। নূরের গালে আলতো হাত রেখে বলে, ব্যথা আছে? নূর লজ্জায় লাল হয়ে যায়। ভেতরে ভেতরে ইমরানকে গালি দেয়। ইমরান নূরের থুতনি আলতো করে তুলে ধরে। যাওয়ার সময় ওষুধ কিনে দেবো, ঠিক হয়ে যাবে, এখন তৈরি হয়ে নাও। নূর দৃঢ়ভাবে মাথা নাড়ে, না আমি যাব না। ইমরান অবাক হয়ে তাকায়, মানে কি? আমার সঙ্গে নাটক করছো? ইমরান চোখে জমে ওঠা রাগ দেখে নূর ভয় পায়, তবু সাহস সঞ্চয় করে বলে, দেখুন, আপনাদের বাড়ির সবাই আমাদের পরিবারকে ভুল বুঝছে। আমি জানি আমার ভাই এমন কিছু করতে পারে না। সাইমা আমার সবচেয়ে কাছের মানুষ। আমি চাই না ওর সঙ্গে খারাপ কোনো কিছু হোক। তাই আমি এখান থেকে গিয়ে ভাইয়াকে খুঁজবো, সত্যিটা বের করব। কথাগুলো শুনে ইমরানের মুখের রং পাল্টে যায়, গলায় কঠোরতা এনে। তার মানে তোমার ওই জানোয়ার ভাইকে সারা জীবন খুঁজে না পেলে তুমি আমার সঙ্গে থাকবে না? সারা জীবন আলাদা থাকবে? নূর কাঁপা গলা বলতে, দয়া করে আমার ভাই এর নামে এভাবে বলবেন না। আমি কথাটা শেষ করতে পারি না। নূর, ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। ইমরান নূরের গলা চেপে ধরে। নূর অসহায় হয়ে পড়ে, চোখে পানি। কিছুক্ষণ পরে ইমরান হঠাৎ করে সরে গিয়ে টেবিলে জোরে আঘাত মারে। শব্দটা ঘরে কেঁপে ওঠে। তোর কাছে তোর পরিবার আগেই, আমি কেউ নই, তাই তো? ঠিক আছে, আজ থেকে আমিও ভুলে যাব তুই আমার কেউ হোস। ইমরানের চোখে একরাশ জেদ। আল্লাহর কসম, একদিন তুমি নিজেই আমার কাছে ফিরে আসবে। ইমরান, নওশাদের কাছে তোমাকে আসতে হবে। এই কথা বলে ইমরান ঘর ছেড়ে বেরিয়ে যায়। দরজার শব্দ মিলে যায়। কিছুক্ষণ পর বারান্দা দিয়ে নামার শব্দে থেমে যায়। নূর স্থির হয়ে বসে থাকে। বুকের ভেতর ধূপকানি থামে না। মনে হয় হয়তো সে বেশি বলে ফেলেছে, হয়তো মানুষটা কষ্ট পেয়েছে। হঠাৎ সে দৌড়ে বারান্দা যায়, ইমরানকে থামাতে চায়, কিন্তু সে ততক্ষণে চলে গেছে। ফিরিয়ে আনার আর উপায় নেই। নূর বারান্দায় দাঁড়িয়ে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে থাকে। সকালের আলোয় শহর জেগেছে, আর তার ভিতরে জমে আসছে অনিশ্চয়তা আর ভাঙা বিশ্বাসের ভল। ছোট করে বিয়ের আয়োজন করা হচ্ছে, সব কিছু সাদামাটা কিন্তু অনুভূতি ভরপুর।
আদিলদের বাড়িটা আজ যেন আলাদা করে শ্বাস নিচ্ছে। ঘরের দেওয়াল, বারান্দা উঠেছে, সবখানে চাপা উত্তেজনার নতুন শুরু। ডাইনিং হল ভরে গেছে আত্মীয়-স্বজন, কেউ ফিসফিস করে কথা বলছে, কেউ আবার দূর থেকে হাসছে। চেনা মুখগুলো আজও সবার চোখে আলাদা এক কৌতূহল, আলাদা এক নরম আবেগ। ঘরের ভেতরে আয়নার সামনে বসে আছে ইপসিতা। সাইমা নিজে হাতে তাকে শাড়ি পরে দিচ্ছে। শাড়ির রংটা ইপসিতার গায়ে এমনভাবে ফুটে উঠছে যেন তাকিয়ে থাকতে ইচ্ছে করে। চুলগুলো গুছিয়ে দেওয়ার সময় সাইমার হাত কেঁপে ওঠে। হঠাৎ তার চোখ দুটো ভিজে যায়। কারণটা সে নিজেও ঠিক বুঝে উঠতে পারে না। ইপসিতার মুখের দিকে তাকালে তার চোখের সামনে ভেসে ওঠে নিজের বিয়ের দিনটা। ঠিক এইরকম নার্ভাস ছিল সে, ঠিক এইরকম বুকের ভেতর অজানা একটা কাঁপুনি। স্মৃতিগুলো হঠাৎ আশ্রে পড়ে তার বুকে। বুকের ভেতরটা হু হু করে ওঠে, শ্বাস আটকে যায়। এক মুহূর্তের জন্য মনে হয় সে আর পারবে না নিজেকে ধরে রাখতে, কিন্তু সে পারে, কারণ আজ তার কান্নার দিন নয়, আজ ইপসিতার দিন। ঠাইমার ঠোঁট দুটো মুছে নেয়, ঠোঁটে হালকা একটা হাসি টেনে বলে, ইপসিতার কাঁধে হাত রেখে নরম গলে বলে, এত ভয় পাস না। কথাগুলো হয়তো ইপসিতার জন্য, আবার হয়তো নিজের জন্য। এরপর সাইমা ইপসিতার হাত ধরে ধীরে ধীরে নিচে নামিয়ে আনে। সিঁড়ি দিয়ে নামার সময় ইপসিতার পা কাঁপে, মাথা নিচু করে থাকে। ডাইনিং হলে ঢুকতে সবার দৃষ্টি একসাথে তার দিকে করে। মুহূর্তের মধ্যে হলটা যেন নিঃশব্দ হয়ে পড়ে। আত্মীয়-স্বজনের ভিড়ের মাঝে ইপসিতা আজ আলাদা। নববধূর লাজ, ভয়ের মিশ্রণ তার মুখটা আরও কোমল রাখছে। তাকে নিয়ে গিয়ে সোফায় ইরফানের পাশে বসানো হয়। ইরফান চুপচাপ বসেছিল। ইপসিতাকে পাশে বসতে একবার তাকায় তার দিকে। সেই তাকানোর মধ্যে কোনো বড় কথা নেই, নেই বাড়াবাড়ি আবেগ, শুধু শান্ত একটা নিশ্চয়তা। ইপসিতা চোখ নামিয়ে নেয়, কিন্তু ঠোঁটের কোণে ক্ষীণ একটা হাসি লুকিয়ে থাকে। সাইমা ধীরে ধীরে সাইডে সরে দাঁড়ায়। এত মানুষের ভিড় আর ভালো লাগছে না। বুকের ভেতরটা কেমন অস্থির লাগছে। চারিপাশে কোলাহল, হাসি, কথা, তাকিয়ে থাকা, কথা, চোখগুলো মিলিয়ে তার দম নিতে কষ্ট হচ্ছে। একটু একা থাকতে ইচ্ছে করছে। ঠিক সেই সময় হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চার সঙ্গে তার ধাক্কা লাগে। বাচ্চাটা হাতের জুসের গ্লাস সামলাতে না পেরে উল্টে দেয়। কমলা রঙের জুস ছিটকে পড়ে সাইমার ড্রেসের সামান্য অংশে। মুহূর্তের মধ্যে দাগটা চোখে পড়ার মতো হয়ে যায়। সাইমা বিরক্ত হয়, তাকে আবার ড্রেস বদলাতে হবে। ভাবতে রাগ লাগে, কিন্তু সামনে তাকিয়ে দেখে বাচ্চাটা ভয়ে স্থির হয়ে দাঁড়িয়েছে। চোখ বড় বড় করে তার দিকে তাকিয়েছে। একটা বাচ্চা মানুষ, তাকে কী বা বলা যায়। সাইমা জোর করে নিজেকে শান্ত রাখে, কিছু না বলে শুধু দীর্ঘশ্বাস ফেলে। ড্রেসের দিকে একবার তাকিয়ে সে বুঝে যায় এভাবে আর থাকা যাবে না। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে এগিয়ে যায় সাইমা। উপরে ওঠার সময় তার মাথার ভেতর ভারী লাগে, শরীরটাও ক্লান্ত। সে রুমটায় তার আগে ছিল, সেখানে সে যেতে চায়। রুমের সামনে গিয়ে দরজায় হাত দেয়। দরজাটা ভেতর থেকে বন্ধ। সাইমা হালকা করে নক করে। ভেতর থেকে এক মহিলার কণ্ঠ ভেসে আসে, পাশের রুমে যান, আমার একটু সময় লাগবে, আমি চেঞ্জ করছি। সাইমা আর কিছু বলে না, পাশের রুমটার দিকে তাকায়। দরজাটা খোলা, মনে হয় ভেতরে কেউ আছে। সে দরজাটা পুরো খুলে ভেতরে ঢুকে পড়ে। তারপর ভেতর থেকে দরজার লক লাগিয়ে দেয়। চারপাশে নীরবতা, বাইরে ভিড়ের শব্দ এখনো পৌঁছেনি। ড্রেসের দাগের দিকে একবার তাকিয়ে সে আবারও বিরক্তিতে চোখ বন্ধ করে। এরপর ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। মনে হয় শুধু একটাই কথা ঘুরতে থাকে, এই কয়েকটা মুহূর্ত অন্তত যেন একটু শান্তি পায়। ওয়াশরুমে পা রাখার সঙ্গে সঙ্গে সাইমা হঠাৎ চমকে ওঠে। বুকের ভিতরটা ঢক করে ওঠে, হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে যায়। শব্দটা নিস্তব্ধ, ঘরের মধ্যে অস্বাভাবিক জোরে বাজে। সেই শব্দে সে বাস্তবে ফিরে এসে ধীরে ধীরে চোখ তুলে তাকাতেই তার শরীরটা শক্ত হয়েছে। তার ঠিক সামনে দাঁড়িয়েছে আদিল, একদম কাছে। গায়ে কোনো জামাকাপড় নাই, শুধু কোমরে জড়ানো একটা তোয়াল, যা তার রক্ত শরীরের চারপাশে ঢিলে ঢালা পেঁচানো। তার বুক, কাঁধ, বহু সবখানে অসংখ্য লালচে দাগ। সব মিলে তার শরীর যেন যন্ত্রণার মানচিত্র। চোখ দুটো লাল, গভীরভাবে বসে আছে, মুখ শুকনো। মনে হয় বহুদিন ঘুমায়নি। ভেতরে জমে থাকা অস্থিরতা আর অবদমিত আগুন স্পষ্ট ধরা পড়ছে তার চেহারায়। এক মুহূর্তের জন্য থমকে যায়। সাইমা কথা বলতে পারে না, আদিলও না। এতদিন পর ভালোবাসার মানুষটিকে সামনে পেয়ে আদিল যেন হুঁশ হারিয়ে ফেলে। সে ভেবেছিল কদিন নিজেকে লুকিয়ে রাখবে, কিন্তু সাইমাকে দেখে তার ভাবনা সব এক সেকেন্ডে ভেঙে চুরমার হয়ে যায়। বাস্তব কল্পনার সীমাগুলো গুলিয়ে যায় তার কাছে। সে বুঝতে পারে সামনে দাঁড়ানো মানুষটি সত্যিই নাকি বহু রাতের না ঘুমানো চোখের ভ্রম। পর মুহূর্তে আর নিজেকে ধরে রাখতে পারে না। সে এগিয়ে এসে সাইমাকে শক্ত করে জড়িয়ে ধরে, এত শক্ত যেন ছেড়ে দিলে এই মানুষটা আবার হারিয়ে যাবে। বুকের সঙ্গে চেপে রাখে তাকে, নিঃশ্বাসগুলো কাঁপতে থাকে। আসলে আদিল চায়নি এইভাবে সাইমার সামনে আসতে। তাই তো ইরফানকে চুপ থাকতে বলেছিল, তাই তো দুদিন ধরে নিজেকে এই রুমের ভেতরে বন্দি রেখেছিল। ভেবেছিল সময় নিয়ে নিজেকে সামলে নেবে, শক্ত হবে, অন্তত সাইমার সামনে দুর্বল
পড়বে না, কিন্তু শেষ রক্ষা হলো না। সাইমাকে দেখে সব প্রতিকার, সব নিয়ন্ত্রণ ভেঙে যায়। সাইমা এতক্ষণ ঘোরের ভিতর ছিল, নিজের শরীর ভিজে গেছে, এটা সে তখন টের পায়। আদিলের শরীরে উষ্ণতা, নিঃশ্বাস সব মিলে মাথাটা ঘুরতে থাকে। হঠাৎ করে সেদিনের বিয়ের দিনটা চোখের সামনে ভাসে। সে যে বসে থাকা দৃশ্য, আত্মীয়র ভিড়, সব কিছু একসাথে তার মনে আছাড় কাটে। সে আদিলকে ঠেলে সরিয়ে দেয়, নিজের সব শক্তি দিয়ে হাত বাড়ে, কিন্তু পারে না। উল্টে আদিল তাকে আরও শক্ত করে বুকে চেপে ধরে, যেন হারানোর ভয়ে পাগল হয়ে যায়। কাপা গলায় আদিল ফিসফিস করে বলে, কেমন আছো জান? কতদিন পর তোমাকে দেখলাম। এই একটা শব্দ সাইমার বুকের ভেতর কেঁপে ওঠে, কান্না পায়, চোখ জ্বালা করে ওঠে। কিন্তু সে কাঁদে না, নিজের ভাঙা শক্তিটুকু জড়ো করে কঠিন গলায় বলে, আপনার জান আমি নই, আমি কারো জান নই, ছেড়ে দিন আমাকে। আদিলের চোখে তখন ব্যথার ঝিলে, গলার স্বর ভারী। তাই আমার জন্য অপেক্ষা করনি, তাই তো? সাইমার চোখ একবার বন্ধ করে গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলে উত্তর দেয়, অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা। তবু মানুষ তার প্রিয়জনের জন্য অপেক্ষা করে, কিন্তু সবসময় অপেক্ষার কারণটা একরকম হয় না। কখনো অপেক্ষা করা হয় পাওয়ার জন্য, হয় না, কখনো ছেড়ে দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য হয়। কথাগুলো ঘরের ভিতরে ভারী হয়ে ঝুলে থাকে। আদিল বড় করে শ্বাস নেয়, যেন বহুদিন ধরে আটকে থাকা ব্যথা একসাথে বের হতে চায়। তার হাত ধীরে ধীরে শিথিল হয়ে আসে। সে ছাইমাস থেকে এক পা সরে আসে, চোখ নামিয়ে আদিল শান্ত কিন্তু গভীর কণ্ঠে বলে, আমি যদি তোমাকে সত্যিটা বলি তুমি সহ্য করতে পারবে না, এই ভয়ে আমি চুপ আছি। কিন্তু যদি আমার ভালোবাসার মানুষটাকে কেউ কেড়ে নিতে চায়, সে থামে। তারপর চোখ তুলে সাইমার দিকে তাকায়। সেই দৃষ্টিতে ভালোবাসা, ক্ষোভ আর অসহায়তা একসাথে জ্বলে ওঠে। তখন আমি আর চুপ থাকবো না। সাইমার হঠাৎ করে হাসি পেয়ে যায়। সেই হাসিতে বিন্দুমাত্র আনন্দ নেই, ওটা তিক্ত, কষ্টে ভেজা, বহুদিন চেপে রাখা অভিমানে হাসি। সে ধীরে ধীরে আদিলের সামনে গিয়ে দাঁড়ায়। চোখে কোনো ভয় নেই, আছে শুধু জমে থাকা ক্ষোভ আর ভাঙ্গা বিশ্বাসের কঠিন দৃঢ়তা। শান্ত কিন্তু ধারালো গলায় সে বলে, আপনার নাটক আপনার কাছে রাখুন। আচ্ছা সত্যি করে বলুন তো, যার জন্য আমাকে ছেড়ে গেছেন সে কি আর নেই? আপনি ফিরে এসেছেন তাই না? কথাগুলো ঘরের বাতাসকে আরো ভারী করে তোলে। আদিলের বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে যেন কথা খুঁজে পায় না, শুধু নামটা টেনে বেরিয়ে আসে তার গলা ফেটে, সাইমা তুমি আমায় বিশ্বাস করো না? কিন্তু সাইমা তাকে সুযোগ দেয় না। চোখ ব্যঙ্গ করে অপমানে আগুন জ্বলে ওঠে। সে বলে, এই যে আপনার ভালোবাসা, এতে আমি একটু বিশ্বাস করি না। আদিল এক পা এগোতে চায়, কিন্তু সাইমার দৃষ্টিতে থেমে যায়। সাইমা আবার বলে ওঠে, প্রতিটা শব্দে পুরনো ক্ষত খুলে যায়। বিশ্বাস, তাও আবার আপনাকে, যিনি আমার বিয়ের দিন আমাকে ফেলে পালিয়ে গেছেন। এই কথা আদিলের মুখ ফ্যাকাশে হয়ে যায়। কণ্ঠে তাড়াহুড়ো আর অসহায়তার মিশ্রণ নিয়ে বলে ওঠে, আমি যদি বলি আমি পালাইনি, তোমার খুব কাছের একজন মানুষ আমাকে আটকে রেখেছিল। কথাগুলো বলা শেষ হতে ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে আসে। সাইমা কিছুক্ষণ চুপ থাকে, তার ঠোঁটের কোণে এক তিক্ত হাসি মিলিয়ে যায়। চোখে তখন আর রাগ নেই, আছে শুধু প্রশ্ন আর গভীর ভাঙার ক্ষত। লন্ডন, সকাল 9টা বাজে। খাওয়ার টেবিলে সবাই বসে পড়ছে। জানলার বাইরে হালকা রোদ, ভেতরে গরম চা আর নাস্তার সুগন্ধে সকালটা। কাল রাতে আশফি নূরের আম্মুকে নূরকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। কথাটা শুনে নূরের আম্মুর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠছিল। এক মুহূর্ত দেরি না করে তিনি রাজি হয়ে যান। তার কাছে এর চেয়ে বড় সুখের খবর আর কী হতে পারে? ছেলে ভালো, ভদ্র, প্রতিষ্ঠিত, সবচেয়ে বড় কথা নূরকে সম্মান করে। ছেলের পরিবারের দিক থেকে কোনো আপত্তি নেই। আশফির আম্মু শান্ত, সব থেকে বড় কথা নিজের বোনকে তিনি ভালো করে চেনেন। আর নূর, সে তো এমনিতে চুপচাপ নিজের জগতে ডুবে থাকা একটা মেয়ে, সবসময় গুমড়ে থাকে, কারোর সঙ্গে বেশি কথা বলে না। এমন একজন ছেলে যদি নিজের ইচ্ছে মতো তাকে বিয়ে করতে চায়, তাহলে একজন মায়ের কী বা চাওয়া থাকতে পারে? ডাইনিং টেবিলে বসে নূর, তার আম্মু, আশফি আর আশফির আম্মু, চারজনে আলোচনার একমাত্র বিষয়। নূরের আম্মু ধীরে ভেবেচিন্তে কথা বলছেন। তিনি চান আপাতত কাউকে কিছু না জানিয়ে এখানে বিয়েটা সেরে ফেলতে, কারণ নূরের আব্বু আর দাদাজান দুজনে আপত্তি তুলবে। অযথা ঝামেলা, কথা কাটাকাটি এসব তিনি চান না। শান্তভাবে মেয়ের ভালোর জন্য যা ঠিক সেটাই করতে চান। এই বিষয়ে নূরের কোনো আপত্তি জানেনি, বরং সে অস্বাভাবিক রকম শান্ত, যেন এসব কথাবার্তা তার মাথায় একদম চাপ নিচ্ছে না। নীরবে খেতে থাকে, চোখ নামানো, মুখে কোনো অভিব্যক্তি নেই। দেখে মনে হয় বিয়ে, ভবিষ্যৎ কিছুই যেন তার মাথা ব্যথার কারণ নয়। খাওয়া শেষ হতে নূর চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। হঠাৎ তার গলায় দিল, আম্মু, বিয়ের আগে ডিভোর্সটা তো নিতে হবে। একটা ভালো লয়ার দেখুন, আমি ডিভোর্স লেটার পাঠাতে চাই মিস্টার।
ইমরান নওশাদের কাছে। নূরের এই পরিবর্তনে সবাই একসাথে অবাক হয়, আবার খুশি হয়। নূরের আম্মুর বুকটা হালকা হয়েছে, মেয়ে অবশেষে নিজের এক জন্য সিদ্ধান্ত নিয়েছে। আশফিরও ভালো লাগে। নূর নিজের থেকে ওই লোকটার কাছ থেকে বিচ্ছেদ চায়, নিজের থেকে নতুন জীবনের দিকে এগোতে চায়। এটা তার চোখে নূরকে আরও দৃঢ় করে, আরও সম্মানযোগ্য করে তোলে। কিন্তু নূরের ভিতরে তখন অন্য এক স্রোত বইছে। পরিবেশে শান্ত স্থির, কিন্তু মনে মনে সে ফিসফিস করে বলে, মিস্টার ইমরান নওশাদ, আপনি নাকি আমার কাছে আসবেন না। ডিভোর্স লেটার পেয়ে আপনি আসবেন না, এটা হতে পারে? আপনি নিজেই আমার কাছে আসবেন, আর আমার বিয়ের কথা শুনলে আর কোনো কথা নেই। এই কথা ওই যে বলে না, কান টানলে মাথা হাসে। নূরের ঠোঁটের কোণে ক্ষীণ অদ্ভুত এক হাসি ধরে রাখে। ঘর নিঃশব্দ, শুধু দেওয়ালের ঘড়ি টিকটিক শব্দ, আর নিজের বুকের ভেতরটা ধীপ ধীপ আওয়াজ করছে। দুটো মিলেমিশে অদ্ভুত এক চাপ তৈরি করছে। তার বুকটা কেমন অস্থির লাগছে। নিঃশ্বাস নিতে গেলে মনে হচ্ছে শব্দ বেরোচ্ছে। ভাবিরা যাওয়ার আগে যা যা বলেছিল সেগুলো একের পর এক মনে ভেসে উঠছে। সেই কথাগুলো ভাবতে ইপসিতার গাল দুটো লাল হয়ে গেছে। লজ্জা, ভয়, কৌতূহল সব একসাথে গুলিয়ে যাচ্ছে। মাথা নিচু করে বসে আছে, আঙুলগুলো অজান্তে শাড়ির আঁচলের সাথে পেঁচিয়ে যাচ্ছে। ইরফানের সঙ্গে এতদিন প্রেম ছিল, কথা, হাসি, ঝগড়া, মান অভিমান সবই ছিল, কিন্তু কোনোদিন তারা খুব কাছাকাছি হয়নি। কারণ দুজন জানতো ভালোবাসা ছিল বন্ধুত্বের মতো, নির্ভরতার সম্মান। যখন কেউ একটু কাছে আসার চেষ্টা করতো, দুজনে হেসে উঠতো, লজ্জা পেয়ে দূরে সরে যেত, সেই হাসির আড়াল সব থেমে যেত। কিন্তু আজকের একটা, আজ তারা শুধু প্রেমিক প্রেমিক নয়, আজ তারা স্বামী স্ত্রী। হঠাৎ দরজা বাইরে শব্দ হয়, তারপর দরজা খুলে যায়। ইরফান ঘরে ঢুকে সেদিনের ক্লান্তি ঝেড়ে ফেলছে, মুখ এক ধরনের চাপা উত্তেজনা। ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। দরজার শব্দটা ঘরের নীরবতাকে আরো গভীর করে তোলে। সেই শব্দে ইপসিতা কেঁপে ওঠে, তার বুকের ভেতর ধীপ ধীপ আরো বেড়ে যায়। সে চোখ তুলে তাকাতে সাহস পায় না। ইরফান এগিয়ে আসে, তার পায়ের শব্দ স্পষ্ট শোনা যায়। সে এসে বিছানার কাছে দাঁড়ায়, ইপসিতার দিকে তাকায়, চুপচাপ লাজুক মাথা নিচু করে বসে থাকা সেই মেয়েটার দিকে। এতদিনের মুখ, পরিচিত মুখ, তবু আজ তাকে অচেনা লাগছে। এতদিনের ইচ্ছেটা আজ যেন হঠাৎ বাস্তব হয়ে গেছে। যে মেয়েটা খালি তার সঙ্গে ঝগড়া করে, আর সেই মেয়েটা তার স্ত্রী, তার বিছানায় বসে আছে। এই ভাবনাটা ইরফানের ভেতর এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়। আনন্দ, দায়িত্ব আর নরম এক আবেগ সব মিলিয়ে বুকটা ভারী হয়েছে। ইরফান ধীরে ধীরে ইপসিতার পাশে এসে বসে। ঘরের নীরবতার ভেতরে তার নড়াচড়ার শব্দটুকু স্পষ্ট শোনা যায়। তারপর সে আস্তে করে হাত বাড়িয়ে ইপসিতার মুখ তোলে। আঙুলের স্পর্শে কোনো তাড়াহুড়ো নেই, খুব যত্ন আর অধীর অপেক্ষার কোমলতা। ইপসিতা চোখ তুলে ইরফানের দিকে তাকায়, দু চোখে চোখাচোখি। এই মুহূর্ত যেন সময় থেমে যায়। ইপসিতা ইরফানের চোখের ভাষা পড়তে পারে। সেই দৃষ্টিতে জোর নেই, আছে কেবল। তবুও দৃষ্টির ভারে ইপসিতার শরীর কেঁপে ওঠে। লজ্জায় সে ধীরে মাথা নিচু করে নেয়। ইরফান ইপসিতার এই লজ্জার সংকোচ বুঝতে পারে। এতদিন তারা কাছাকাছি থাকেও এই অদৃশ্য সীমা মেনেছিল, বন্ধুত্বের সীমা। আজ সেই সীমারেখাগুলো নিজ থেকে ঝাপসা হয়েছে। আজ কোনো বাধা নেই, কোনো দ্বিধা নেই। আজ সে ইপসিতাকে নিজের করে রাখতে চায়। এই অনুভূতি তার বুকের ভেতর স্থির হয়। হঠাৎ ইপসিতা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, শাড়িটা সামলে নিয়ে এক পা এগিয়ে যায়, মাথা নিচু করে ইরফানকে সালাম করে। এই ভঙ্গির মধ্যে লজ্জা, সম্মান, ভালোবাসা একসাথে মিশে থাকে। ঠিক সেই সময় ইরফান তাকে থামিয়ে দেয়, এক ঝটকে ইপসিতাকে তুলে নেয়। ইপসিতা ভয়ে চমকে ওঠে, কী করছিস? কণ্ঠটা কেঁপে ওঠে, বাকিটা আর বেরোয় না। ইরফান হালকা হাসে, সে হাসিতে দুষ্টুমি। সে ইপসিতার গলে, ইপসিতা ভয় লজ্জায় ইরফানের পাঞ্জাবির গলা আঁকড়ে ধরে, তার বুকের ভিতর ধীপ ধীপ যেন আরও জোরে থাকে। ইরফান খুব নিচু, প্রায় ফিসফিস করে বলে, আজ প্লিজ বাধা দিস না। আজ আমি সব বাধা ভাঙতে চাই, তোকে আমার ভালোবাসার চাদরে মুড়ে দিতে চাই। এই কথাগুলো ইপসিতার বুকের ভেতর গিয়ে নরম করে দেয় সব শক্ত ভাবনা। সে কেন বুঝে যায় তার আর পালানোর কোনো রাস্তা নেই, আর দরকার নেই এই মুহূর্ত তাদের দুজনকে। তাই আর কোনো রকম বাধা দেয় না, কোনো প্রতিবাদ করে না। ইরফান তাকে তারপর নেই অস্থিরতা, শুধু নরম স্পর্শ আর নিঃশ্বাস অনুভূতি আদান প্রদান। মুহূর্তে ইপসিতা কাঁপতে থাকা, ইপসিতা একটু ঘাবড়ে যায়, চোখ দুটো বড় বড় করে ফেলে, বুকের ভিতর ধুকপুক শব্দ আরও জোরে হয়। কিন্তু ইরফানের ভিতর কোনো ভাবান্তর নেই, সে গভীর আবেশে ঢুকে আছে।
চোখের প্রশান্তি, মুখের নরম স্থিরতা, তার স্পর্শে কোনো তাড়াহুড়ো নেই, আছে শুধু দীর্ঘদিনের জমে থাকা অনুভূতি। ধীরে ধীরে ঈপ্সিতার ভয়টা কেটে যায়, সেটা টের পায়। এই মুহূর্তে সে নিরাপদ। লজ্জা সংকোচের আড়াল থেকে সে নিজেও নরম হয়ে আসে। দুজনের নিঃশ্বাস এক সুরে মিশে যায়। নীরবতার ভেতরে অপরকে বুঝে নেওয়ার ভাষা। ইরফানের আবেগ আরও গভীর হয়, কিন্তু তা অশান্ত নয়, বরং আরও কোমল। ঈপ্সিতার চারপাশে উপস্থিতি এক আশ্বাস চাদরে মরে থাকে। বিছানার ধারে শাড়ির আঁচল, গয়না, পাঞ্জাবি, সবকিছু যেন মুহূর্তের জন্য গুরুত্ব হারায়। দুজন মানুষ তাদের নিজের আলাদা করে ভাবতে পারে না। কথা নেই, প্রশ্ন নেই, শুধু অনুভূতির গভীরে প্রবাহ। ভালোবাসার রগ অদৃশ্য স্রোতে তারা ধীরে ধীরে হারিয়ে যায়, শান্ত বিশ্বাসে ভরা নিঃশ্বাস এক অনুভূতির ধারায়। 1 সপ্তাহ কেটে গেছে। এই অল্প সময়ে অনেক কিছু বদলে গেছে, যার অনেকটা অজানা। শহরের এক কোণে নামকরা বড় একটা বার, চারিদিকে আলো ঝলমল করছে, রঙিন লাইটে ঝাঁকুনি, মাথা ফাটানো জোরে জোরে বাজতে থাকে গান, সাউন্ড বক্সে কম্পন, মানুষের ভিড়, হয়ে উঠল নাচ গান, সব মিলে চারপাশটা উন্মাদনে ভরা। এই কোলাহলের মাঝে একটু দূরে একা কোণে বসেছে ইমরান। তার সামনে ভর্তি খালি গ্লাস, একটার পর একটা শেষ করছে। চোখ দুটো লাল হয়েছে, মুখটা শক্ত, বিরক্তিতে টান টান। দেখে মনে হয় এই পৃথিবীতে কোনো কিছু তার ভালো লাগছে না। মাথা নিচু করে টেবিলের দিকে তাকিয়ে থেকে যেন নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু ভেতরে আগুন আর থামছে না, তার মদের সঙ্গে আরও জ্বলে উঠছে। হঠাৎ ওপাশ থেকে তরুণী নাচতে নাচতে তার সামনে এসে দাঁড়ায়, কোমর দোলাতে দোলাতে, শরীরে ভঙ্গি অস্পষ্ট আমন্ত্রণ। চারপাশে আলোয় তার ছায়া পড়ছে ইমরানের মুখে। মেয়েটা এগিয়ে এসে ইমরানের কাঁধে হাত রেখে নেশাগ্রস্ত হাসি এসে বলে, হাই, আমার পার্টনার হবে? কথাটা ইমরানের কানে যেতেই তার মাথার ভিতর বিস্ফোরণ ঘটে। এমনিতে মাথা অতিরিক্ত গরম, তার উপর এই রাগ। রাগ মুহূর্তে চরম পৌঁছে যায়। সে মাথা তুলে, চোখে এক অদ্ভুত ধরনের হিংস্র। পরের সেকেন্ডে ঠাস একটা প্রচণ্ড চড়ে গিয়ে পড়ে মেয়েটার গালে, এত জোরে সে নিজের ভারসাম্য রাখতে না পেরে নাচের ফ্লোরের মাঝখানে গিয়ে আছড়ে পড়ে। চারপাশে সবাই হঠাৎ চিৎকার উঠে, গান থেমে যায়, ওদের দিকে তাকিয়ে থাকে। ইমরান গর্জে ওঠে, আমি বিবাহিত, আমার একটা বউ আছে, বুঝেছিস? তোকে আমি। শেষ কথা করার আগে টেবিল থেকে মদের বোতল তুলে এনে প্রচণ্ড জোরে সেটা ভেঙে কাঁচ ভাঙার শব্দে সবাই চমকে ওঠে। ইমরানের চোখে তখন কিছু নেই, না যুক্তি না বিবেচনা, শুধু রাগ। সে ভাঙা বোতলটা হাতে নিয়ে মেয়েটার দিকে তেড়ে যায়। আজ তোকে খুন করব আমি। চারপাশের লোকজন, বিশেষ করে আশেপাশে থাকা কয়েকজন ছেলে মেয়ে তড়িঘড়ি করে ইমরানকে ধরে, কেউ হাত চেপে ধরছে, কেউ তাকে জড়িয়ে ধরছে। হঠাৎ এই বিশৃঙ্খলা সুযোগে মেয়েটা ভয়ে কাঁপতে কাঁপতে উঠে পড়ে, দৌড়ে পালিয়ে যায়। ইমরান তখনও রাগে ছটফট করছে, ধরে রাখলে সে চিৎকার করে উঠছে, গলা ফাটিয়ে চেঁচাচ্ছে, এই শালি, কোথায় যাচ্ছিস? দাঁড়া, আজ তোকে খুন করব। তখনই হঠাৎ করে ইমরানের ফোন বেজে ওঠে। সে বিরক্তি নিয়ে নিজের হাত ছাড়িয়ে নেয়, রাগে কাঁপতে কাঁপতে পকেট থেকে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে কেউ কিছু বলতে ইমরান ভুরু কুঁচকে যায়, চোখের দৃষ্টি বদলে যায় মুহূর্তে। এতক্ষণ যে রাগটা আগুনের মতো জ্বলছিল, সেটা হঠাৎ করে আরও ঘন আর ভয়ঙ্কর হয়। চোয়াল শক্ত, দাঁত চেপে বলে সে। ইমরান একটা কথা বলে না, শুধু শুনে। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর আচমকা কলটা কেটে দেয়। ফোন শক্ত করে মুঠোয় চেপে চোখে তখন আর মাতাল উন্মাদনা নেই, আছে ঠান্ডা জমাট বাঁধা রাগ। বড় বড় পা ফেলে সে বাড়ির দরজার দিকে এগিয়ে যায়। কেউ কিছু বলার আগে, কেউ থামানোর আগে ইমরান সোজা বেরিয়ে যায় বার থেকে। ইমরান বাড়ি পৌঁছায় এক মুহূর্ত দেরি করে না, সোজা সাইমার ঘরের দিকে যায়। দরজা ঠেলে ভেতরে ঢুকে সাইমা ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। ইমরানের উপস্থিতি টের পেয়ে সে একটু চমকে ওঠে, তার উপর ফোন কেটে দেয়। ঘরের ভিতরে বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে, যেন অদৃশ্য কোনো টানাপোড়েনে সেখানে জমেছে। সাইমা ধীরে ধীরে বিছানার কাছে যায়, বিছানার উপর রাখা কাগজটা হাতে তুলে নিয়ে ইমরানের দিকে এগিয়ে দেয়। তার চোখে মুখে অস্বস্তি, কণ্ঠে হালকা কাঁপুনি। ইমরান কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করে, প্রথমে কয়েক লাইন, তারপর শক্ত হয়, কপালের শিরাগুলো ফুলে ওঠে, দাঁত চেপে ধরে, হাতের মুঠোটা আরও শক্ত করে কাগজটা চেপে ধরে, যেন কাগজটার উপর তার জমে থাকা রাগ উগড়ে দেয়। একটু পরে সে চোখ তুলে তাকায়, গলার স্বর ঠান্ডা, কিন্তু ভেতরে জমে থাকা আগুন স্পষ্ট। কখন এসেছে এটা? সাইমা ভয়ে ভয়ে উত্তর দেয়, আজকে সকালে। ইমরান ঠোঁট চেপে ধরে, ঠান্ডা হাসির আড়ালে তীব্র ব্যথা তাচ্ছিল্য মিশে যায়। ধীরে ধীরে বলে ওঠে, হোয়েন লাইফ ইউ জাস্ট চেঞ্জ দ্য পজিশন অ্যান্ড এনজয়। সাইমা কিছু শুনতে না পেয়ে যেন আবার গুটিয়ে যায়। একটু সাহস করে বলে, কিছু বললে? ইমরান সঙ্গে সঙ্গে চোখ তুলে তাকায়। না, তুই কি বলবি বলছিলি?
সাইমা থেমে যায়, কয়েক সেকেন্ড চুপ থেকে বলেন, না মানে এখনই বলবো? ইমরান বুঝতে পারে সাইমার কথাবার্তা এলোমেলো হয়েছে, তার ভয়, তার অস্বস্তি সবই স্পষ্ট। নিজের উপরে রাগ হয় ইমরান। সে জানে এই অবস্থায় কখনো সাইমার সামনে আসেনি। সে ভয় পাচ্ছে, মনের ভেতরে নিজেকে গালি দেয় নিজের ভুলের জন্য। কিছু না বলে সে ঘুরে দাঁড়ায়, বেরোনোর সময় শুধু একটা কথা বলে, তুই অপেক্ষা কর, আমি ফ্রেশ হয়ে আসছি। ভাত, তরকারি, ডাল, ভাজি সব কিছু খুব যত্ন করে গুছিয়ে নিচ্ছে, যেন কারো কোনো অভিযোগ সুযোগ না থাকে। এই সময় দাদাজান ধীর পায়ে এসে ডাইনিং টেবিলে বসেন। তার মুখে চির চেনা গাম্ভীর্য, তবু চোখে একরাশ প্রশান্তি। তার পাশে বসে আছে ইমরানের আব্বু আরশেদ নওশাদ। নয়না, শুনুন না, ইমরান আর সাইমা তো সে কখন বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু এখনও ফিরেনি। দুপুর গড়িয়ে যাচ্ছে, কারো কোনো খবর নেই। একটু ওদের ফোন করুন। নয়নার মুখে চিন্তার ছাপ। দাদাজান, সে কি, কোথায় গেছে দুজনে? আমি ঠিক জানি না আব্বু, ওরা তো বলেছিল, শুধু বলেছিল ওদের নাকি একটু কাজ আছে। দাদাজানের কপালে হালকা ভাঁজ পড়ল। আশ্বাস সাহেব আর অপেক্ষা না করে ফোনটা হাতে তুলে নেন। নাম্বার ডায়াল করতে যাবেন, ঠিক সেই সময় পেছন থেকে পরিচিত এক কণ্ঠস্বর ভেসে আসে, যেন সব প্রশ্নের উত্তরের উপর ছুরি চালিয়ে দেয়। আমরা এসে গেছি আব্বু, আর সঙ্গে তোমার মেয়ে জামাই এসেছে। ইমরানের গলা শুনে সবাই একসঙ্গে চমকে ওঠে। কথাগুলো বলা মুহূর্তে তার মনে কারো মাথায় ঢুকে না। মেয়ে জামাই শব্দটা তো যেন হাওয়ায় ঝুলে থাকে। কেউ কথা বলার আগে ইমরান হালকা বাঁকা একটা হাসি হেসে একপাশে দাঁড়ায়, তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে আসে সাইমা আর আদিল। এক ঝলক দুজনকে দেখে পুরো ঘর স্তব্ধ হয়ে যায়। সাইমার গায়ে টকটকে লাল বিয়ের বেনারসি, লাল সোনার চুলে ঝনঝনে, মুখে লজ্জা আর দৃঢ়তা মিশ্র এক অদ্ভুত, যেন সে জানে সামনে কি ঝড় অপেক্ষা করছে, তবু পিছিয়ে যাওয়া আর রাস্তা নেই। তার পাশে আদিল, পরিবারে পাঞ্জাবি, চোখে শান্ত কিন্তু স্পষ্ট আত্মবিশ্বাস। সাইমের হাতটা সে শক্ত করে ধরে রেখেছে, যেন এই মুহূর্তে পুরো পৃথিবীর বিপক্ষে দাঁড়ালে তার হাত ছাড়বে না। দুজনে একসঙ্গে এই সাজে দেখে কারো মুখ থেকে শব্দ বেরোয় না। ডাইনিং রুমে শুধু নিঃশ্বাসের শব্দ আর চাপা স্পন্দন শোনা যাচ্ছে। সাইমা আর আদিল এভাবে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তের মধ্যে সবাই অবাক, যেন সবার মুখের ভাষা হঠাৎ করে হারিয়ে গেছে। দাদাদের চোখ দুটি বিস্ময়ে বড় হয়ে গেল, কপালে ভাঁজ আরও গভীর। আশ্বাস সাহেব কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকলেন, বিশ্বাসের অবিশ্বাসের মাঝখানে আটকে থাকা এক দৃষ্টি। নয়নের হাত থেকে থালাটা প্রায় পড়ে যাচ্ছিল, সে কোনোভাবে নিজেকে সামলে নেয়। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা যেন মিনিটের সমান ভারী হয়ে যায়। হঠাৎ দাদাজান গম্ভীর কণ্ঠে নীরব ভাঙে, এগুলো কি হচ্ছে, কেউ আমাকে পরিষ্কার করে বলবে? সাইমার বুকের ভিতরটা ধক করে ওঠে। সে একবার আদিলের দিকে তাকায়। আদিলের চোখে চোখ রেখে খুব আস্তে করে মাথা নেড়ে যেন বলছে, এগিয়ে যাও, আমি আসি। সাইমা এক পা সামনে এগিয়ে এসে কাঁপা গলায় কিন্তু দৃঢ় স্বরে বলে, দাদাজান, আমরা বিয়ে করেছি। শব্দগুলো শোনা মাত্র ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে আসে। নয়না শ্বাস টেনে নেয়। আশ্বাস সাহেব খুব শক্ত হয়ে যায়। দাদাজান চেয়ারের উপর হাত রেখে ধীরে উঠে দাঁড়ান। বিয়ে? কার অনুমতিতে বিয়ে করছো? ইমরান তখন সামনে এগিয়ে আসে, তার মুখ গম্ভীর। দাদাজান, বিয়েটা আমার দায়িত্ব হয়েছে। এই কথায় সবাই আবার নতুন করে চমক ওঠে। নয়না অবশেষে ইমরানের দিকে তাকিয়ে থেকে, তুই সব জানতিস? ইমরান চোখ নামিয়ে শুধু বলে, হ্যাঁ। আদিল এবার কথা বলে শান্ত কিন্তু স্পষ্ট করে বলে, আমি জানি আপনারা কষ্ট পেয়েছেন, কিন্তু আমি সাইমাকে ভালোবাসি আর সারা জীবন তার দায়িত্ব নিতে চাই। আমি তাকে অসম্মান করতে চাইনি, তাই বিয়েটা করেছি। দাদাজান কিছুক্ষণ চুপ থাকে, তার চোখ সাইমার দিকে যায়। লাল শাড়িতে দাঁড়িয়ে তার থাকার নাতনি। তিনি রেগে উঠে কাঁপা গলা বলেন, এতই যদি ভালোবাসা হয় তাহলে সেদিন বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেছিল কোন সাহসে? নয়না আর নিজেকে সামলাতে পারে না। সত্যি বলো, তুমি আসলে কি চাও? কেন আমাদের মেয়ের জীবন নিয়ে এভাবে খেলছো? সাইমা থরথর করে কাঁপে। আদিল সামনে এগিয়ে এসে কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে ইমরান হাত বাড়িয়ে তার বুকের সামনে চেপে ধরে তাকে থামিয়ে দেয়। দরজার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে, ইন্সপেক্টর ভেতরে আসুন। ইমরানের গলার পরিবর্তন শুনে সবাই চমকে ওঠে। সঙ্গে সঙ্গে দরজা দিয়ে দুজন পুলিশ আর একজন কনস্টেবল ভেতরে ঢুকে। ঘরের ভেতরে বাতাস ভারী। ইমরান একধাপ সামনে এগিয়ে শান্ত কিন্তু ধারালো গলায় বলে, নিন স্যার, দোষীকে গ্রেপ্তার করুন। এই কথা শোনা মাত্র আশ্বাস সাহেবের মুখের রং পাল্টে যায়। ভয়ে তার মুখ লাল হয়ে যায়, কপাল বেয়ে ঘাম ঝরতে থাকে। কাঁপা কণ্ঠে তিনি বলেন, কিন্তু আমি তো কিছুই করিনি। ইমরানের ঠোঁটের কোনো বাঁকা হাসি উঠে ওঠে, যেটা থেকে সবার গা শিউরে ওঠে। সে কি আব্বু?
আমি কি একবারও বলেছি যে আপনি কিছু করছেন? তাহলে আপনি কোন দোষের কথা বলছেন? এই কথায় ঘরের সবাই স্তব্ধ হয়ে যায়। সবার চোখে আশ্বাস সাহেবের দিকে। দাদা যেন অবিশ্বাসে তাকিয়েছেন। নয়নার হাত ঠোঁটের সামনে উঠে গেছে। সাইমা নিঃশ্বাস নিতে ভুলে গেছেন। না মানে, আমি আসলে তিনি কথা শেষ করতে পারেন না, গলা শুকিয়ে যান। ইমরান ধীরে ধীরে এগিয়ে আসেন, কণ্ঠ নিচু, প্রতিটা শব্দ ছুরির মতো ধারালো। আসলে কি আব্বু? আসল অপরাধী তো আপনি। এখন ঠিক করুন, সত্যিটা নিজে বলবেন নাকি ওনারা আপনাকে লকআপে নিয়ে খুব যত্ন করে সত্যি বের করবে। ঘরের ভিতর তখন নিস্তব্ধতা। এটা ছিল ঝড়ের আগের ভয়ঙ্কর নীরবতা। সাইমার চোখ দিয়ে পানি পড়ে। আদিলের হাত শক্ত হয়ে যায় এবং দাদা যেন বুকের ভিতর যেন কিছু একটা ভেঙে চুরমার হয়ে যায়। নয়না ভাঙা বলে, ইমরান, এসব কি বলছিস বাবা? তোর আব্বু কি করেছে? এভাবে তোর আব্বুর সাথে কথা বলছিস কেন? তার চোখে তখনই বিশ্বাস, অন্ধবিশ্বাস। ইমরানের দিকে তাকিয়ে শেষবারের মতো ভরসা করছে। ইমরান এক চুলও নড়ে না, কণ্ঠ ঠান্ডা, অথচ ভেতরে জমে থাকা আগুন স্পষ্ট। সেটা তো আব্বুই ভালো বলতে পারেন আম্মু। এই কথায় ইমরানের আব্বুর ঠোঁট কাঁপতে থাকে। কি বলতে দেবেন, গলা দিয়ে শব্দ বেরোয় না। ইমরান এবার ইন্সপেক্টর দিকে, ইন্সপেক্টর একটা কাজ করুন, আপনারা ওনাকে নিয়ে যান। এই কথা শোনা মাত্র আশ্বাস সাহেব ভেঙে পড়েন। না না, আমি বলছি, আমি সব বলছি। ভয়ে তার অপরাধ বোধের গলা ফেটে যায়। দাদান ধীর কিন্তু বজ্রকণ্ঠে বলে, বল কি বলবি, কি করছে সব পরিষ্কার করলে বল। আশ্বাস সাহেব হঠাৎ বুকে হাত চেপে ধরে সোফায় বসে পড়েন। শ্বাস নিতে কষ্ট হচ্ছে এমন পান। নয়না আটকে উঠে তার দিকে এগিয়ে যান। এই কী হলো তোমার? কিন্তু নয়নার হাত মাঝপথে আটকে যায়। ইমরান শক্ত করে হাত ধরবেন। না আম্মু, এটা ওনার নতুন নাটক, নিজেকে সামলাও। আজ অনেক বড় সত্য সামনে চলছে। নয়না থেমে যায়। ছেলের চোখে আজ কোনো মায়া নেই, শুধু দৃঢ় আর বহুদিনে চেপে রাখা যন্ত্রণা। সেই চোখ দেখে নয়নার বুকের ভেতর কেঁপে ওঠে। ইন্সপেক্টর এক পা এগিয়ে এসে গম্ভীর বলে, ঠিক আছে, নাটক বন্ধ করুন। আপনি কথা বলবেন, না হলে আমাদের পদ্ধতি বের করতে হবে। সাইমা দুই হাতে শাড়ির আঁচল মুঠো করে ধরে আছে। যতই হোক মানুষটা তার আব্বু। দাদাজনের চোখে তখন রাগ নয়, ভয়ঙ্কর হতাশা। আশ্বাস সাহেব ধীরে ধীরে মাথা তোলেন, চোখের পানি গড়িয়ে পড়ছে, গলা কাঁপছে। আমি করছি, আমার মেয়ের সর্বনাশ আমি নিজেই ডেকেছি। নয়নার বুকটা হু হু করে। আপনি বলছেন? স্পষ্ট করে বলুন, আমি আর নিতে পারছি না। ইমরান আব্বু ভেঙে পড়া কণ্ঠে বলে, আদিলকে আদিলকে আমি কিডন্যাপ করেছি। ওকে আটকে রেখেছিলাম যাতে বিয়েটা কোনোভাবে না হয়। এই কথাটা যেন বজ্রপাতের মতো নেমে আসে। নয়না পা দুটো মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে। চোখের সামনে সব কিছু ঝাপসা। তিনি দাঁড়িয়ে থাকতে না পেরে হেলে পড়েন। ঠিক তখনই ইমরান শক্ত করে তাই জড়িয়ে ধরে, আম্মু শান্ত হও। নয়না ইমরানের বুকে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকেন। তার নিঃশ্বাস এলোমেলো, কান্না আটকে রাখার চেষ্টা করে পারে না। দাদাজান গর্জে ওঠেন, তার কণ্ঠে রাগ নয়, একজন পিতার চূড়ান্ত হতাশা। কেমন বাবা তুই? কেন তুই নিজের মেয়ের বিয়ে ভেঙেছিস? নিজের হাতে নিজের সংসারটা শেষ করলি? আশা সাহেব হঠাৎ চিৎকার করেন, যেন এতক্ষণ জমে থাকা সব ক্ষোভ একসঙ্গে ফেটে পড়ছেন। তাহলে আমি কি করতাম? এই সব কিছুই জন্য তুমি দায়ী। আমি চাইনি ওই বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক হোক, কিন্তু তুমি তো উঠে পড়ে লেগেছিলে। দাদা যেন অবিশ্বাসে তাকিয়ে থাকে। এতদিনের বিশ্বাস সব কিছু এক মুহূর্তে প্রশ্নের মুখে দাঁড়ায়। ইমরান আব্বু কথা থামান, চোখে উন্মাদনার ছাপ, গলায় বিরক্ত। আমি ভেবেছিলাম ইমরান যা যদি ওর সঙ্গে নূরের যদি বিয়ে হয় সেটা টিকবে না। ভেবেছিলাম একটু সময় গেলে সব ভেঙে যাবে, কিন্তু না, কিছুই হলো না। তারপর আবার সেই বাড়িতে সাইমার বিয়ে ঠিক হলো আদিলের সঙ্গে। এই দুনিয়ার ছেলে পেল না, বারবার ওই বাড়ি কেন? নয়না কাপা গলা বলে, ওই বাড়ির সঙ্গে তোমার এমন কি শত্রুতা, এত ঘৃণা কোত্থেকে? ইমরানের আব্বু ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল সে বলে, আমি বলছি কি শত্রুতা। কথাটা শেষ হওয়ার আগে দাদাজান আর নিজেকে সামলাতে পারে না। তিনি এক ঝটকা এগিয়ে যান, পাঞ্জাবির কলার চেপে ধরে প্রায় তুলে ফেলেন। দাদাজানের চোখে তখন আগুন, মুখে কাঁপছে ঘৃণা। সে কবে কার কথা তুই এখনো বুকে পুষে রেখেছিস? দাদাজান দাঁতে দাঁত চেপে বলে, আমার পরিবারটাকে এভাবে ধ্বংস করার অধিকার তোকে কে দিয়েছে? তোর মতো ছেলে আমি জন্ম দিছি, এটা ভাবতে ঘৃণা লেগেছি। ইমরানের আব্বু শ্বাস নিতে না পেরে কাঁচতে থাকে। পুলিশ তৎক্ষণাৎ এগিয়ে আসেন। দাদাজানের হাত হালকা। নয়না নিঃশব্দে কাঁদছেন, তার চোখ দিয়ে পানি গড়েছে, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, যেন সব শক্তি নিঃশেষ হয়ে গেছে। শাইমা আদিলের হাত শক্ত করে ধরে রাখে, তার চোখে ভয়ের সগাত দীর্ঘশ্বাস। ইমরান ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বারবার দিকে তাকিয়ে, চোখ আর রাগ নেই, আছে গভীর ক্লান্তি, বহুদিনের জমে থাকা ক্ষত আর একরাশ বিষ। আর সব শেষ আম্মু। তুমি শুধু একটা বিয়ে নয়, পুরো পরিবারকে ভেঙে দিলে। ইন্সপেক্টর নিয়ে যান।
আশা, আমি মানছি আমি ভুল করছি, কিন্তু ওটা জেলে নিয়ে যাওয়ার মতো নয়। আমরা বাড়িতেই মিটিয়ে নিতাম। ইন্সপেক্টর কঠোর গলায় বলে, আপনি যেটা করছেন সেটা গুরুতর অপরাধ। আবার স্বীকার করছেন হাফ মার্ডার কেস আপনার বিরুদ্ধে। এখন আপনাকে যেতেই হবে। নয়না নিজেকে সামলাতে পারে না। ইমরানের হাত ছাড়িয়ে সে ধীরে ধীরে স্বামীর কাছে দেন। চোখে পানি, কণ্ঠ কাঁপছে, তবু মুখে অদ্ভুত দৃঢ়তা। থামুন। সে ইন্সপেক্টরের দিকে তাকিয়ে থাকে। আগে আমাকে সত্যিটা জানতে হবে। উনি এমনটা কেন করলেন? সেটা না জেনেও আমি ওনাকে ছাড়বো না। আগে জানি, তারপর আপনারা ওনাকে নিয়ে যান। ইন্সপেক্টর সঙ্গে সঙ্গে বলে ওঠেন, আম্মু, আমি পরে বলবো সব। এখন রুমে চলো। নয়না মাথা নাড়ে, না, আমি এখনই শুনবো। আর এক মুহূর্ত অন্ধকারে থাকতে চায় না। সে স্বামীর দিকে তাকিয়ে বলে, বলুন কি হয়েছে, কেন এমন করলেন? ইমরান আবার তাকে টানতে চায়। আম্মু, আমার সঙ্গে চলো। আমি কথা শেষ করতে পারি না। আশ্বাস সাহেব হঠাৎ ভাঙা গলায় বলেন, আমি বলছি শোনো। ঘরের ভেতরে নিস্তব্ধতা, সবাই যেন নিঃশ্বাস আটকে আছে। তোমাকে বিয়ে করার আগে আমি একজনকে ভালোবেসেছিলাম মন প্রাণ দিয়ে, কিন্তু তাকে পাইনি। নয়নের চোখ বড় হয়ে যায়। জানো কেন পাইনি? কারণ সে ছিল আদিলের আম্মু। এই কথাটা শোনা মাত্র নয়না যেন জমে যায়, শরীর কাঁপতে থাকে, পা থেকে শক্তি সরে যায়। এই বয়সে সে এমন স্বীকারোক্তি, এই সত্য সে সহ্য করতে পারে না। চোখের সামনে সব অন্ধকার হয়ে যায়। ইমরান গভীর শ্বাস নেয়, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কারণ সামনে দাঁড়ানো মানুষটি যদি তার বাবা না হতো তাহলে এই মুহূর্তে ভয়ঙ্কর কিছু ঘটে যেত। দাদাজান ধীর কিন্তু ভারী কণ্ঠে বলে, আদিলের আম্মুর তখন বিয়ে ঠিক হয়েছিল আদিলের আব্বুর সাথে। তাই সেই সময় আমি ওকে বুঝিয়েছিলাম, আমি ভেবেছিলাম সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। তিনি দীর্ঘশ্বাস ফেলেন, কিন্তু আমি বুঝিনি এত বছর পরেও তুই এই কথাকে বুকে পুষে রাখবি, যেখানে ওদের কোনো দোষই ছিল না। আশ্বাস সাহেব তিক্তভাবে বলেন, কিন্তু আমি তো ওকে ভালোবেসেছিলাম আব্বু। ওর ছেলের সঙ্গে আমার মেয়েকে আমি কিভাবে এই বাড়িতে মেনে নেব, কিভাবে? নয়নের চোখ থেকে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ে, কোনো শব্দ নেই, শুধু ভাঙা এক বিশ্বাসের কান্না। এই দৃশ্য দেখে ইমরানা নিজেকে ধরে রাখতে পারে না। সে হঠাৎ সামনে গিয়ে আশরাফ সাহেবের গলা চেপে ধরেন, চোখে আগুন। এই কারণে ইমরানের গলা ফেটে ওঠে, এই অহংকারের জন্য তুমি আমার আম্মুকে, আমার বোনকে এত কষ্ট দিলে? আদিল দৌড়ে এসে ইমরানকে টেনে ধরে, ইমরান ছাড় প্লিজ। সাইমা কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া ছেড়ে দাও, যাই হোক উনি আমাদের আব্বু। ইমরান চিৎকার করে ওঠে, কিসের আব্বু? যে মানুষটা আমার আম্মুকে কষ্ট দেওয়ার সাহস পায়, সে কীভাবে আব্বু হয়? দাদা যেন আর এক মুহূর্ত দেরি করে না, তিনি ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বলে, স্যার প্লিজ ওকে নিয়ে যান। নয়না, আমি মানছি আমি ভুল করছি, কিন্তু এর জন্য পুলিশে? আদিল তো বেঁচে আছে। ইন্সপেক্টর কঠোর স্বরে বলে, আপনি যেটা করেছেন সেটা খুব বড় অপরাধ। শুধু ফলাফল দেখে অপরাধ ছোট হয় না। পুলিশ এগিয়ে আসে, হাত করা পড়া নয়, শব্দ ঘরের ভিতর প্রতিধ্বনিত হয়। নয়না নিথর হয়ে দাঁড়িয়েছে, চোখে পানি থামছে না। আজ সে শুধু একজন স্বামীকে হারায়নি, হারিয়েছে নিজের জীবনের সবচেয়ে বড় বিশ্বাসটাকে। রাগে ঘরের ভিতর পায়চারি করছে নূর, বারবার জানলার কাছে যাচ্ছে, আবার ফিরে আসছে। বুকের ভেতরটা যেন আগুনে পুড়ে যাচ্ছে, মাথার ভেতরের সঙ্গে ঘুরপাক খাচ্ছে। আজ যা হয়েছে সেটা কোনোভাবে মেনে নিতে পারছে না। আজ দুপুরে একজন লোক এসেছিল, নিজেকে ইমরানের পাঠানো প্রতিনিধি বলে পরিচয় দিয়েছে। তার হাতে একটা খাম, ভেতরে ডিভোর্স পেপার, শুধু তাই নয়, সঙ্গে মোটা অঙ্কের টাকা। লোকটি খুব স্বাভাবিক ভঙ্গিতে বলেছিল, এই টাকাটা আপনার বিয়ের খরচ হিসেবে পাঠিয়েছে ইমরান সাহেব। সেই কথাটা এখনও নূরের কানে ভাসছে। নূর ভেবেছিল ডিভোর্স হাতে পেয়ে ইমরান রেগে যাবে, ছুটে আসবে তার কাছে, হয়তো চিৎকার করবে, হয়তো অভিযোগ করবে, হয়তো একবার হলে জিজ্ঞাসা করবে কেন। কিন্তু না, কিছুই হলো না। উল্টে ইমরান যেন সব কিছু খুব ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলছে। নিজে না আসে লোক পাঠিয়েছে, সম্পর্ক শেষ করার কাগজ পাঠিয়েছে, আর সঙ্গে পাঠিয়েছে বিয়ের সব খরচ। যেন নোট তার জীবনে একটা হিসাব, যেটা সে নিখুঁতভাবে মিটিয়ে দিতে চায়। সেই ভাবনাতে নূরের চোখ জ্বালা করছে। এত সহজ? নিজের অজান্তে ফিসফিস করে বলে, আমি কি এতটাই তুচ্ছ? নূরে রাগে নূরের হাত মুঠো করে ঘরের দেওয়ালে টাঙানো আয়নায় নিজের প্রতিছবি দেখে থমকে যায়। চোখ দুটো লাল, মুখ শক্ত। সে নিজের মনকে শক্ত করুন, না না নূর, এভাবে মাঝপথে থেমে গেলে হবে না, খেলা তো এখনো শেষ হয়নি। সে গভীর শ্বাস নেয়, চোখে পানি মুছে ফেলে। খেলাটা শেষ পর্যন্ত আমি খেলবো। আমার বিশ্বাস আপনি আসবেন আমাকে নিতে। নূরের ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা হাসি ফুটে ওঠে। দরজার সামনে শক্ত হয়ে দাঁড়িয়েছে ইমরান, শরীরের ভঙ্গি দেখে বোঝা যায় আজ সে কোনো কথার মুডে নেই। আর ঠিক ভিতরে দাঁড়িয়েছে সাইমা, আদিল, দুজনে থমকে যাওয়া মানুষ। বুঝে উঠতে পারছে না এই মুহূর্তে ঠিক কী হতে চলছে। আদিলের প্রথমেই নীরবতা ভাঙে, কণ্ঠে দুশ্চিন্তা আর বিভ্রান্তি। কি ভাই, হচ্ছে কি? ছাড়, বাড়ি যেতে হবে। ইমরান এবার সোজা তাকায় আদিলের দিকে,
তোকে কে আটকে রেখেছে? শুধু আমার বোনকে রেখে যা। কথাটা শুনে আদিল যেন বিশ্বাস করতে পারে না। এই কথাটা শাইমার বুকের ভিতরে গিয়ে লাগে। এক মুহূর্তের জন্য শ্বাস নিতে বলে যায়। আদিল হতভম্ব হয়ে বলে, বিয়ে করছি, বউকে এখানে রাখবো বলে নাকি? ইমরানের ঠোঁটের কোণে তাচ্ছিল্য হাসির সোজা হিসাব। তোর বোন যতদিন না আমার কাছে ফিরছে ততদিন তুইও বউ ছাড়া থাকবি। আদিলের মাথার ভেতর যেন বাজ পড়ে। এটা কীরকম জুলুম ভাই? বিয়ে করছি, বউ নেব না? এই কথা সাইমা লজ্জায় লাল হয়ে যায়, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কি বলবে বুঝতে পারে না। তার মনে হয় এই মুহূর্তে যদি অদৃশ্য হয়ে যেতে পারত। ইমরান আর কথা বাড়ে না। হঠাৎ সামনে এগিয়ে এসে সাইমার হাত শক্ত করে ধরে। আচমকা টানে সাইমা প্রায় হোঁচট খায়। টানতে টানতে সিঁড়ির দিকে নিয়ে যেতে ইমরান বলে, যেদিন তোর বোন ফিরবে সেদিন আমি সাইমাকে তোর বাড়ি দিয়ে আসবো। তার আগে যেন তোকে এই বাড়িতে না দেখি। দূর হয়ে যা। কথাগুলো এক নিঃশ্বাসে বলে সাইমাকে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। প্রতিটি ধাপে সাইমার বুকটা ভারী হয়েছে। আদিল নিচে একা দাঁড়িয়ে থেকে কী করবে কী বলবে বুঝে উঠতে পারছে না। নিজের কপালে ঝাঁটা মারতে ইচ্ছে করছে তার। বিয়ে করে আজ তাকে বউ ছাড়া থাকতে হচ্ছে। এটা কোনো শালা আমার সাথে খেলছিস তো? একবার সুযোগ পাই তোকে নাড়েকে দড়ি দিয়ে ঘোরাবো। নওশাদ মহলের এই দিনটা অন্যরকম। বাতাসে এক ধরনের চাপা ভার, ঘরের ভেতরে অদৃশ্য উৎকণ্ঠা। কারণ যে মানুষটা এতদিন বাড়িটাকে আগলে রেখেছে, সংসারের প্রতিটা দায়িত্ব নিজে কাঁধে তুলতে, আর সেই নয়না অসুস্থ, যার উপস্থিতিতে সব কিছু ঠিকঠাক চলতো, আজ তিনি শয্যাশায়ী। সকাল সকাল ইমরান ফ্রেশ হয়ে মায়ের ঘরের দিকে যায়। দরজা থেকে ভিতরে ঢুকে চোখ পড়ে বিছানায় শুয়ে আছে। চোখ বন্ধ, মুখ শান্ত, কিন্তু শান্তির আড়ালে লুকিয়ে থাকা জাগ্রত ক্লান্তিটা ইমরান বুঝে যায়। আম্মু ঘুমাচ্ছ না? চিন্তায় জেগে আছো? ইমরান চুপচাপ চেয়ার টেনে এসে আম্মুর পাশে বসে কিছুক্ষণ তাকিয়ে থাকে মায়ের মুখপানে। তারপর আস্তে করে বলে, এখন কেমন লাগছে আম্মু? শরীর কি খুব খারাপ? আরেকবার ডাক্তার ডাকবো? নয়না ধীরে ধীরে চোখ খুলে ছেলের দিকে তাকান। চোখে গভীর ক্লান্তি, তবু ঠোঁটের কোণে একটা হাসি টেনে আনেন। সেই হাসিটাই প্রাণী। বাপ, ওই লোকটার জন্য তো সংসার ভেঙে গেছে। নূরকে ফিরিয়ে আন বাপ। এই কথা ইমরানের বুকটা হালকা কেঁপে ওঠে। সে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর নিয়ন্ত্রণ স্বরে বলে, সে এখন আসবে না আম্মু। সে এখন অনেক বড় খেলোয়াড় হয়ে গেছে। নয়না চমকে চোখ বড় করেন। কি বলিস? তারপর গলায় হালকা রাগ মিশে যায়। খালি উল্টোপাল্টা কথা বলিস? আজকেই যাবি, ওকে ফিরিয়ে আন। ইমরান মায়ের হাতটা আলতো করে ধরে, আচ্ছা যাব, কিন্তু তোমার কি অবস্থা সেটা আগে বলো। তিনি উঠে বসার চেষ্টা করেন। আমি পুরো ঠিক আছি রে বাবা। কটা বাজে বলতো? আমি এখন শুয়ে আছি। তোরা কিছু খাসনি? কাজের মেয়েটাও আসতে দেরি। আমি এখন উঠে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। ইমরান সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়, কণ্ঠে চিন্তা। না না, তুমি রেস্ট নাও, চুপ করে শুয়ে থাকো, উঠতে হবে না। সাইমা ব্রেকফাস্ট বানিয়েছে, আর দুপুরে খাবার আমি বাইরে থেকে এনে নেব। আজ তুমি রেস্ট করো। ইমরানের কথা শেষ না হতে দরজা খুলে যায়। হাতে ট্রে নিয়ে ঢুকে সাইমা। মুখের যত্নে ছাপ, চোখে দুশ্চিন্তা। না আম্মু, তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার ওষুধ আছে। নয়না ট্রের দিকে তাকান, তাই এবার সাইমার দিকে। গলাটা নরম হয়েছে। আব্বুকে দিয়েছিস? আর তোরা খেয়েছিস? সাইমা মাথা নেড়ে, দাদাজান দিয়েছি। উনি একটু খেয়ে উঠে পড়েছেন, আর আমরা পরে খাবো। নয়না প্লেটটা হাতে তুলে নেয়। হাতের কাঁপুনি লুকোতে পারে না, তবুও গলায় এক ফোঁটা দুর্বলতা আনে না। সাইমার দিকে তাকিয়ে গভীর স্বরে বলে, সাইমা এখানে বস। সাইমা আর কিছু না বলে চুপচাপ সামনে এগিয়ে যায়। নয়না প্লেট থেকে একটা গরম পরোটা তুলে নেয়, তারপর সঙ্গে একটু সবজি নিয়ে সাইমার মুখের সামনে ধরে বলে, হা কর। সাইমা তাড়াতাড়ি বলে ওঠে, আরে না আম্মু, এটা তোমার জন্য, আমরা পরে খাবো। নয়না চোখটা সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যায়, গলার স্বরটা নরম। চুপ করে হা কর। এত কথা বলিস কেন? আম্মু একটু মুখটা গোমড়া করে শিশুর মতো অনিচ্ছা হা করে। নয়না নিজের হাতে পরোটা টুকরো ভেঙে মুখে তুলে না, ভালো করে চিবিয়ে খা। সাইমার চোখ ভিজে ওঠে, কিন্তু সে কিছু বলে না, ধীরে ধীরে চিবাতে থাকে। এরপর নয়না আর দেরি না করে ইমরানের দিকে থালা বাড়ি দেয়। ইমরান। ইমরান কোথাও কর্নার পাথরে চুপচাপ হা করে, ঠিক ছোটোবেলার মতো। নয়না নিজে হাতে খাবার তুলে দেন তাদের। সেই মুহূর্তে ইমরান আর নিজেকে শক্ত রাখতে পারে না, চোখ নামিয়ে রাখে, যেন কেউ তার ভেতরের ভাঙনটা দেখতে না পায়। নয়না একবার সাইমাকে, একবার ইমরানকে খাইয়ে তারপর নিজে খান, যেন আগে তাদের পেট ভরানো তার দায়িত্ব, পরে নিজেরটা। খেতে খেতে বলেন, এইভাবে একসাথে না খেলে আমার খাওয়া হয় না। ঘরটার ভেতরে অদ্ভুত এক নীরবতা নেমে আসে। সেই নীরবতার মধ্যে লুকিয়ে থাকে মায়ের ভালোবাসা, তার ভাঙতে বসা সংসারটা জোড়া লাগার শেষ দায়িত্ব। ইমরান বেল বাজার শব্দ শুনে নিচে নামে। দরজা খুলতে
একজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। মেয়েটার গায়ে লম্বা চুড়িদার, চুল খোপা করে বাঁধা, তবে মুখটা ঘোমটায় ঢাকা, পুরো অভাবে অচেনা। অথচ কোথাও যেন এই অস্বস্তিকর পরিচিত ভাব লুকিয়েছে। মেয়েটা খুব ধীরে, প্রায় ফিসফিস করে বলে, সাইমা আছে, আমি ওর বান্ধবী। ইমরান একবার মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখায়। গলার রসটা অদ্ভুত, পুরোপুরি মেলি, কেমন একটা চাপা, খানিকটা কাঁপা। মেয়েটি নিজের ঘোমটা আরেকটু টেনে ঠিক করে নেয়, যেন মুখ দেখা যায় না। ইমরান সন্দেহটা চেপে রেখে একপাশে সরে দাঁড়ায়। সাইমা নিজের রুমে আছে, চলুন। মেয়েটা সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে পড়ে, সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠতে যায়। ইমরানও পিছন পিছন যায়। হঠাৎ ইমরানের চোখে পড়ে মেয়েটি একদম সাইমার রুমের সামনে এসে থেমে গেল, যেন আগে থেকে জানে কোনটা ঘর। ঠিক তখনই ভেতর থেকে সাইমা বেরোচ্ছিল। সামনে কাউকে দেখে সে চমকে ওঠে। এই কে আপনি? ইমরান স্বাভাবিক ভঙ্গিতে বলে, বারে, তোর বান্ধবীকে তুই চিনিস না? সাইমা ভালো করে তাকায়। ঠিক তখনই তার মাথায় ঝিলিক দিয়ে একটা আলো এসে পড়ে যায়। আদিলের সেই মেসেজ, আমি আসবো দেখা করতে। তবে এক মুহূর্তের জন্য বুকটা ধক করে ওঠে। তবে কি এটা আদিল মেসেজে? সাইমা তাড়াতাড়ি নিজেকে সামনে নেয়। না না, অনেকদিন পর দেখলাম তো তাই। আয় আয়, ভেতরে আয়। ইমরান একটু ভেবে বলে, আচ্ছা তুই এক কাজ কর, তোর বান্ধবীর জন্য কিছু নিয়ে বানিয়ে আয়। সাইমা হাসির ভান করে বলে, হ্যাঁ হ্যাঁ, এখনই যাচ্ছি। সাইমা নিচে নামতে ইমরান সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেয়। ভেতরে থাকা মেয়েটা চমকে ওঠে। এই কী করছেন? এক সেকেন্ডের মধ্যে ইমরান তাকে দেওয়ালের সাথে চেপে ধরে। আদিল ভয়ে সিটিয়ে যায়, বুকের ভেতরটা কেঁপে ওঠে। তবে কি ধরা পড়ে গেল? ইমরান ঠোঁটের কোনো বাঁকা হাসি টেনে বলে, ম্যাডাম আপনি তো অনেক হট, একবার যদি চেখে দেখতে দিতেন। আদিল আরও ঘাবড়ে যায়। দেখুন দা, আমার চরিত্র ফুলের মতো পবিত্র, আমাকে এভাবে নষ্ট চোখে দেখবেন না। ইমরানের হাসিটা আরও ভয়ঙ্কর করে তোলে। তাই নাকি? কিন্তু আমার তো তোমাকে দেখে নষ্টামি করতে ইচ্ছা করছে। আমি নষ্ট মনে, নষ্ট চোখে দেখি তোমারে। এই বলে আদিলের বুকে আরও জোরে একটা চাপ দিয়ে এক টানে ওড়না খুলে দেয়। আদিল রেগে চিৎকার করে, শালা আমার বুকে হাত দিস, তোর সাহস তো কম নেই, আমার ইজ্জত নিয়ে নিলি রে। ইমরান চোখ মুহূর্তে ঠান্ডা হয়ে যায়, গলা নিচু, কিন্তু নাটক বন্ধ কর। আর এখন থেকে এখান থেকে বেরো, না হলে ওই কেটে কুকুরকে খাইয়ে দেবো। আদিল ভাই একটু সিরিয়াস হয়ে গেল। ইমরান দরজার দিকে ইশারা করলে, 1 2 3 বলার আগে আদিল দরজা খুলে এমন গতিতে বেরোলো যেন অলিম্পে দৌড়েছে। যেতে বিড়বিড় করে বলে, হে আল্লাহ, এমন শালা যেন কারো কপালে না জুটে। কয়েকটা দিন কেটে গেছে, সময় এগিয়েছে নিয়মে। আর সেদিন নূর আর আসিফের বিয়ে। বাড়ির আলোয় ভরে গেছে, রঙিন লাইট, লোকজন, কোলাহল। রান্নাঘর থেকে ভেসে আসা খাবারের গন্ধ, সব মিলিয়ে উৎসব পরিবেশ। কিন্তু উৎসবের মুখে নূর একা, নিজের ঘরের ভিতর বন্দি। একটা সত্য শুধু নূর জানে, ডিভোর্স পেপারে এখনও সই করেনি। কাগজ আলমারিতে ভেতরে লুকানো, কাউকে বলেনি। মনে মনে ভেবেছে হয়তো শেষ মুহূর্তে কিছু বদলে যাবে, হয়তো ইমরান আসবে। ঘরের দেওয়ালে ঘড়ি জ্বলানো, ঠিকঠাক সেই শব্দে নূরের মাথার ভিতর গিয়ে হাতুড়ি বাজায়। বিছানায় একপাশে ভাঁজ করা শাড়ি রাখা, গয়নার বাক্স সব খোলা প্রস্তুত, নূর নিজেও প্রস্তুত না। নূরের আম্মু বারবার উকি দিচ্ছে, এই মেয়ে আর কত দেরি করবে, সবাই রেডি হয়ে গেছে। নূর কোনো উত্তর দেয় না, জানলার পাশে বসে দূরে দাঁড়িয়ে থেকে চোখের সামনে ভেসে ওঠে এক একটা দৃশ্য, ইমরানের মুখ, রাগ, তার অধিকার, ভঙ্গি আর নীরবতা। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে নূরে। বিয়ের সময় ঘনিয়েছে, অথচ ইমরানের কোনো খোঁজ নেই, একটা ফোনও না, একটা মেসেজও না। নূর নিশ্চিত ইমরান আজ সকালে আসবে। যা ভেবেছিল ইমরান তাকে জোর করে নিয়ে যাবে, কিন্তু বাস্তবতা তার উল্টো। ইমরান আসেনি, খোঁজ করেনি। এই অপেক্ষা নূরকে সবচেয়ে বেশি আঘাত লেগেছে। হঠাৎ দরজায় আবারও জোরে ধাক্কায়, এবার আর ডাক নাই, কণ্ঠে বিরক্তি। বাইরে থেকে নূরের আম্মু বলে, এটা কী হলো তোর? সবাই অপেক্ষা করছে, আসবির বন্ধু বান্ধব, লোকজন সবাই চলে এসেছে। নূর বিরক্তিতে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে, বুকের ভেতরটা কেমন যেন চেপে যায়। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। কথাটা বলার গলার স্বর শক্ত নয়, ভেতরে কেঁপে ওঠে। ধীরে ধীরে উঠে দাঁড়ায়, আয়নার সামনে এসে দাঁড়িয়ে নিজেকে দেখে। চোখ দুটো এলোমেলো, চোখ দুটো লাল, মুখে কোনো উজ্জ্বলতা নাই। ঠোঁট কামড়ে ধরে চোখের পানি জোরে করে আটকে রাখে। তারপর গভীর নিঃশ্বাস নেয়। আর দেরি করার উপায় নেই, এটা সে নিজে বুঝে গেছে। বাইরে মানুষের কোলাহল বাড়ছে, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সে ধীরে ধীরে শাড়িটা তুলে হাতে নেয়, আঙ্গুলে হালকা কাঁপছে, কিন্তু সে থামে না। শাড়ি পরে নিয়ে একটার পর একটা গয়না পরে, চুলগুলো গুছিয়ে খোপা করে, আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো নিজের মুখটার দিকে তাকায়। চোখে পানি, কিন্তু পড়তে দেয় না। ঠিক তখনই
দরজাটা খুলে যায়। নূরের আম্মু ভেতরে ঢুকে পড়েন। এক ঝলকে মেয়েকে দেখে থমকে যান, তারপর হেসে বলেন, চল। সবাই অপেক্ষা করছে। নূর মাথা নাড়ে, কথা বেরোয় না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। নূরের আম্মু এগিয়ে এসে মেয়ের হাতে হাত রাখেন। ভয় পাস না, আমি আছি। এই কথাটা নূরের বুকটা হু করে ওঠে। সে আস্তে করে মায়ের হাতটা শক্ত করে ধরে, যেন হাত ছাড়লে সে ভেঙে পড়বে। আত্মীয় স্বজন ফিসফিসানি কৌতূহলী দৃষ্ট, সব চোখ এখন নূরের দিকে। নূর মাথা নিচু হয়েছে, মনে হয় প্রতিটা পা থমকে গেছে। মেঝেতে আসবি সেখানে বসে আছে, পরিবারটি পোশাক, মুখে হাসি। নূরকে দেখে এক মুহূর্তে থমকে যায়। তার এতদিনে ভালোবাসার মানুষটা আজ পুরোপুরি তার হবে ভাবতেই বুকটা প্রশান্তিতে ভরে ওঠে। নূর আম্মু মেয়েকে আলতো করে বসে দেয়, বস এখানে বস। নূর ধীরে ধীরে আশপির পাশে বসে। চারিদিকে থেকে ক্যামেরা ফ্ল্যাশ জ্বলে ওঠে। নূর চুপচাপ বসে থাকে, মাথার ভেতর শুধু একটাই চিন্তা, এই জায়গায় বসার কথা কি আমার ছিল? হঠাৎ সে চোখ তুলে তাকায় ভিড়ের মধ্যে দরজা থেকে। ঠিক সেই মুহূর্তে দরজাটা ভারী শব্দে খুলে যায়। বড় বড় পা ফেলে ভেতরে ঢুকে ইমরান। চোখ মুখ শক্ত, চুল এলোমেলো, গায়ে কালো শার্ট, কালো প্যান্ট। কালো রঙে তাকে আরো ধারালো আর ভয়ঙ্কর সুন্দর লাগছে। এখন উপস্থিত যে ঢুকলো ঘরের বাতাস বদলে গেল। চারপাশে একসঙ্গে ঘুরে তাকায়, ফিসফিস করে। মুহূর্তের মধ্যে নূরের ভেতরে একজন প্রাণ ফিরে আসে। এতক্ষণ যে শ্বাস আটকে ছিল সেটাই ছুটে এসে, চোখ দুটো ভিজে ওঠে। কিন্তু সে তাকিয়ে থাকে একদৃষ্টে। ইমরান কারো দিকে না থেকে সোজা সামনের সারি চেয়ারে বসে পড়ে। ঠান্ডা ভঙ্গিতে এক পা আরেক পায়ের উপর তোলে, যেন সে বিশেষ অতিথি। নূর কিছু বলতে যাবে, ঠিক তখনই নূরের আম্মু এগিয়ে আসে। ভয়ে গলা কাঁপছে, তবু নিজেকে সামলে বলে, এ কি ইমরান, তুমি এখানে? তুমি তো ডিভোর্স পেপারে সই করে দিয়েছো, তাহলে এখানে আসার মানে কি? ইমরান ধীরে মুখের কোনো বাঁকা হাসি হাসে। সেই হাসি স্বাভাবিক হাসি নয়, একজন মারাত্মক শিকার এসে ঠান্ডা গলা বলে, চিন্তা করবেন না, আমি নূরকে কংগ্রাচুলেশন করতে এসেছি। একটু থেমে চোখ তুলে নূরের দিকে তাকায়, আর আপনার মেয়েই তো বড় মুখ করে আমাকে ইনভাইট করছে। যাই হোক, অতীতের বউ বলে কথা, এটুকু দয়া তো ইমরান নওশাদের শরীরে আছে। ইমরানের প্রতিটা শব্দ যেন নূরের মাথার ভেতর আঘাত করে। অতীতের বউ শব্দটা বুকের ভেতর ফাঁকা করে দেয়। নূর চমকে ওঠে। সে কি সত্যি শুধু দেখতে এসেছে, সে বিয়ে আটকাতে না? শেষ মুহূর্তে এসে এইভাবে কি সব শেষ হয়ে যাবে? নূর বুঝতে পারে না কি করবে, কি করবে। আর এক সেকেন্ড দেরি করলে হেরে যাবে, ইমরানের সঙ্গে থাকা হবে না। এই ভাবনাটা বুকের ভেতর শূন্যতা তৈরি হয়ে। পাশে বসে আশফি গম্ভীর গলায় বলে, কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। নূর আবার ইমরানের দিকে তাকায়। ইমরানের চোখে কোনো তাড়া নেই, কোনো আবেগ নেই। সে হালকা হাসি মুখে তাকিয়েছে, ঠিক যেন সব কিছু তার নিয়ন্ত্রণে। আর সেই হাসিটাকে নূর সবচেয়ে বেশি ভয় পাইয়ে দেয়। বিয়ে বাড়ি এখন একদম জমজমাট, চারিদিকে হাসি, কথা, কোলাহল। সবাই চোখ এখন শুধু আশফি আর নূরে দেখে, কিন্তু মেয়েদের চোখ অন্য জায়গায় বেশি আটকে আছে। তারা আর চোখে বারবার তাকাচ্ছে ইমরানের দিকে। কালো পোশাক, চেয়ারে বসে থাকা মানুষটাকে যেন চোখে গিলে খাচ্ছে। তবে ইমরানের চোখ এদিকে নড়ছে না, সে একদম স্থির। মনে হচ্ছে এই বিয়ে দেখা ছাড়া আজ আর কোনো কাজ নেই। চারপাশে কোলাহল, ফিসফিসেতে তার ধ্যান ভাঙে। নূর কিছুতেই শান্ত থাকতে পারছে না। কতবার যে ইমরানের দিকে তাকিয়েছে তার কোনো হিসাব নেই। চোখে প্রশ্ন, কখনো কষ্ট, কখনো আবার অজানা ভয়। কিন্তু ইমরান একবারও তাকায়নি, একদম পাত্তাই দেয়নি। নূরের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ইমরান মনে মনে হালকা হাসে। আজ সে কিছু করবে না, আজ সে শুধু দেখবে। এই মেয়ে খালি তার পালানোর ধান্দা খোঁজে, আজ উশির শিগগির দিবে। কাজী সাহেব গলা খাঁকড়ে দিয়ে গম্ভীর স্বরে বললেন, নূরজাহান ইসলাম, আপনি কি আসফি হোসেন মোল্লাকে স্বামী হিসেবে কবুল করছেন? করলে কবুল বলুন। নূর বুক ধক করে ওঠে, মুহূর্তের মধ্যে চোখ ভিজে যায়। ধীরে ধীরে চোখ তুলে ইমরানের দিকে তাকায়। ইমরান এমন অবস্থা দেখে নূরের গলা শুকিয়ে এলো। এই মেয়ে চোখের পানি তার সব হিসাব এলোমেলো করে দেয়। কিন্তু আজ সে নিজেকে শক্ত করে রেখেছে, চেয়ারে একই ভঙ্গিতে বসে থাকে, মুখে কিছু প্রকাশ করে না। কাজী সাহেব আবার একই কথা বলে। নূরের আম্মু তাড়াতাড়ি বলে, আরে লজ্জা পাচ্ছিস কেন? আশফির আম্মু নূরের দিকে তাকে বলে, বলো নূর। আর তখনই নূর আর নিজেকে ধরে রাখতে পারে না। সে হঠাৎ দাঁড়িয়ে জোর গলায় বলে, আমি এই বিয়ে করব না। চারিদিকে এক মুহূর্তে তার স্তব্ধতা নেমে আসে। ইমরান মনে মনে হাসলো, কিন্তু মুখে কিছু বলল না, যেন সে এটাই জানতো, এটাই হবে। নূর আম্মু রেগে চেঁচিয়ে বলে, কী সব বলছিস, মাথা গেছে? আসবে আবারও অবাক হয়, তুই তো রাজি ছিলি নূর, তাহলে এখন কেন?
নূর কারো কথায় কান না দিয়ে সোজা ইমরানের কাছে চলে যায়। সবার সামনে গিয়ে ইমরানের কোলে বসে পড়ে। ইমরান মুখ ঘুরিয়ে হাসতে থাকে। সেই হাসি নূরের চোখে পড়ে না। নূর কাপা গলা বলে, এই আমার স্বামী, প্লিজ আমাকে নিয়ে চলুন, আমি আর বিয়ে করব না বলে ইমরানের গলা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ইমরান শক্ত বলে বলে, না না, অনেক বেয়াদব হয়ে গেছো তুমি, তোমাকে আমি আর নেব না। নূরের আম্মু এবার এগিয়ে এসে বলে, কি হচ্ছে নূর, চলো বিয়ে শেষ করবে। নূর আর জোরে ইমরানকে জড়িয়ে ধরে, এরকম করবেন না, আমি আপনার ভালো বউ হয়ে থাকবো। ইমরান মাথা নেড়ে বলে, না না, তোমাকে নেব না, তুমি ভালো করে পড়াশোনা করো না। নূর ইমরানের বুকে নাক মুখ ঘষতে থাকে। আচ্ছা আচ্ছা, এবার থেকে ভালো করে পড়াশোনা করবো, তবু বিয়েটা আটকান। ইমরান ঠান্ডা গলায় বলে, মনে থাকবে যেন, না হলে পরের বার রিকশাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবো। চারপাশের মানুষ নূরের এমন ব্যবহার দেখে ছিছি করতে শুরু করে। আশফি রাগে দাঁড়িয়ে থাকে, কিছু বলতে পারে না। নূরের আম্মু রাগে চোখ লাল করে নূরের দিকে হাত তুলতেই চারপাশটা একটা হইচই পড়ে যায়। সবাই বুঝে যায় এখন বড় কিছু একটা হতে চলছে। ঠিক সেই মুহূর্তে ইমরান এক ঝটকায় নূরকে নিজের দিকে টেনে নেয়। নূরের শরীরটা শক্ত করে নিজের বুকে চেপে ধরে। ইমরান এক হাত নূরের পিঠে আর এক নূরের মাথার উপর, যেন কাউকে আর ছুতে দিবে না। নূর ভয়ে কান্নায় কাঁপতে থাকে। সে ইমরানের শার্টটা শক্ত করে ধরে রাখে, যেন ছেড়ে দিলে সব শেষ। ইমরানের চোখ দুটো আর হাসছে, চোখ দুটো ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর অপনের হাসি। চারদিকে কথা থাকা মানুষগুলো থমকে যায়, কেউ কথা বলার সাহস পায় না। ইমরান ধীরে কিন্তু স্পষ্ট গলায় বলে, ও আমার বউ। এই কথাটা যেন বজ্রপাতের মতো। ও আবার বলে, ডিভোর্স পেপারে এখনও ও সই করেনি। এই আইনগত সামাজিকগত সব দিক থেকে ও আমার বউ। নূরের আম্মু কিছু বলতে যাবে কিন্তু ইমরান থামিয়ে দেয়। আমি আমার বউকে নিয়ে যাচ্ছি। নূর ইমরানের বুকে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। তার কান্নার শব্দে ইমরানের বুকের ভিতর কেমন জানি মোচড় দিয়ে ওঠে, তবু সে নিজেকে শক্ত রাখে। ইমরান চারপাশে তাকিয়ে দেখে যা ভুল বোঝাবুঝি ছিল সব মিটে গেছে, দোষী শাস্তি পেয়েছে। তাই প্রথমবার এমন ভুল করবেন না। এই ভুল আবার হলে প্রথমে আপনার মেয়েকে মারব, তারপর আমি নিজে মরব। চারপাশে তখন নিস্তব্ধতা, কেউ কথা বলে না, কেউ নড়ে না। আশফি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে দাঁত চেপে থাকে, কিন্তু একটা শব্দ বের করতে পারে না। নূরের আম্মু থমকে যান, হঠাৎ মাঝপথে থেমে যায়। নূর ধীরে ধীরে মুখ তুলে ইমরানের দিকে তাকায়, চোখে ভয়, কৃতজ্ঞতা আর ভালোবাসা একসাথে। ইমরান নিচু গলে বলে, চলো। ইমরান নূরের হাত ধরে দু এক পা এগোতে নূর হঠাৎ কেঁপে ওঠে, আর নিজেকে সামলাতে পারে না, চোখের সামনে সব ঝাপসা। ইমরান থেমে যায়। পরের মুহূর্তে সবাই কিছু বুঝে ওঠার আগে ইমরান ঝুঁকে পড়ে নূরকে দু হাতে কোলে তুলে নেয়, একদম শক্তভাবে, এমনভাবে যেন পৃথিবীর কোনো শক্তি আর তাকে তার হাত থেকে ছিনিয়ে নিতে না পারে। ঘর জুড়ে একটা চাপা শোরগোল উঠে গেল। মেয়েরা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। নূর প্রথমে ভয় পেয়ে গেছিল, তারপর ইমরানের বুকের কাছে মুখ লুকিয়ে ফেলে। তার শাড়ির আঁচল ইমরানের কাঁধ থেকে ঝুলে গেছে। ইমরান গম্ভীর মুখে সোজা সামনে তাকিয়ে থাকে, এক পা দু পা। তার হাঁটার ভঙ্গি বোঝা যাচ্ছে আজ তাকে কেউ আটকাতে পারবে না। কেউ কিছু বলতে চায় কিন্তু ইমরান চোখের দিকে তাকে চুপ থাকে। নূর আম্মু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, গলা দিয়ে শব্দ বেরোয় না। আশফি দাঁড়িয়ে থেকে পাথরের মতো, তার চোখে রাগ, অপমান আর হারানোর যন্ত্রণা একসাথে জমে আছে। ইমরান দরজার কাছে এসে এক মুহূর্ত থামে না, পা দিয়ে দরজাটা ঠেলে বাইরে বেরিয়ে এসে বাইরে বাতাসে নূরের মুখ ভালো লাগে। সে চোখ মেলে তাকায়। ইমরান এখনও তাকে শক্ত করে ধরেছে। নূর কাপা গলা বলে, আমাকে নামান। ইমরান নিচু স্বরে উত্তর দেয়, চুপ বেয়াদব। গাড়ির কাছে এসে ইমরান নিজের দরজা খুলে খুব যত্ন করে নূরকে বসায়। সে কোনো কাচের জিনিস একটু অসাবধানতা ভেঙে যাবে। তারপর দরজা বন্ধ করে নিজে গাড়ি স্টার্ট দেয়, ইঞ্জিন স্টার্ট। বিয়েবাড়ির মানুষ আলো সব ধীরে ধীরে পেছনে পড়ে। নূর চোখ বন্ধ করে সিটে হেলান দেয়। রাত 10টা বাজে। সাইমা তার আম্মু আর দাদাজানকে খাইয়ে দিয়ে রুমে আছে। রান্না করা অভ্যাস তার তেমন নেই, সবসময় আম্মুর হাতে রান্না খেয়ে অভ্যস্ত। নিজে রান্না করে তার মুখে ঢুকছে না। রুমে ঢুকে দরজা বন্ধ করতে পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরে। সাইমা চমকে ওঠে, এই মুহূর্তে বুঝতে পারে এটা আদিল। সাইমা, সেদিন তারা খেয়ে হয়নি, আবার এসেছেন। আদিল সাইমার গলায় মুখ গুজে তার কোমর আরো শক্ত করে, শালা তার বউকে পেয়ে গেছে, তাই আমিও আমার বউয়ের কাছে চলে এসেছি। সাইমা অবাক হয়ে বলে, সত্যি, কবে আসবে ওরা? আদিল সাইমাকে সামনে ঘুরে বলে, কাল সকালে আসবে। সাইমার মনটা আনন্দে নেচে ওঠে, খুশিতে তার নাচতে ইচ্ছে করে। তবে আদিলের চোখের দিকে তাকে সে যেন থমকে দেয়। আদিলের চোখের ভাষা যেন অন্য কিছু বলছে, নেশা চড়ে গেছে তার। সাইমা লজ্জা পেয়ে বলে, এভাবে কি দেখছে?
অনেক দিনের তৃষ্ণার্ত এই পথিক একবার যদি আমার তৃষ্ণাটা মিটিয়ে দিতেন। সাইমার বুকের ভিতর ধক করে ওঠে। আদিল তার ওড়না চেপে ধরে সাইমা দাঁড়িয়ে যায়, বুক কাঁপতে থাকে। আদিল ধীরে ধীরে সাইমার পেছনে গিয়ে দাঁড়ায়। সাইমার ঘাড়ে নিঃশ্বাস ফেলে, বিয়ের আগে তো সবসময় বলতে তোমার নাকি বেবি চাই, এত ভয় পাচ্ছ কেন জান? বাচ্চা তো এমনি হয় না, তার জন্য অনেক পরিশ্রম করতে হয়। আদিলের টান মারে, সাইমা ওড়না খুলে যায়। সাইমা দুই হাত নিজেকে ঢাকার চেষ্টা করে, লজ্জায় লাল হয়ে যায়। টান ধরে কাছে টেনে সাইমার কাপা গোলাপি ঠোঁটে মিলিয়ে দেয়, এবার ছুঁয়ে দেয়, প্রথমে আলতো করে, তারপর নিঃশ্বাসে মিশে যায় আরেকটা। আদিল ধীরে ধীরে সেই স্পর্শটা গভীর হয়, কিন্তু তারা হয়নি, খুব যত্ন। সাইমা হাত অজান্তে আদিলের বুকে পড়ে, ঠোঁটে স্পর্শে কেঁপে ওঠে। ঘরের বাতাস ভারী হয়ে যায়। আদিল এক মুহূর্তের জন্য ঠোঁট ছাড়ে না, সে অবস্থায় খুব যত্ন করে বিছানায় বসায়। হঠাৎ সাইমা হাঁপিয়ে ওঠে, সে আদিলের বুকে আলতো করে ঠেলা মারে। আদিল তখন ছাড়ে। সাইমা জোরে জোরে নিঃশ্বাস নিতে বুক ওঠানামা, আর বেশিক্ষণ নিজেকে সংযত রাখতে পারে না। দুই হাতে ধীরে ধীরে সাইমার পোশাক খুলতে শুরু করে। সাইমা বাধা দেওয়ার চেষ্টা করে, লজ্জায়, সে লজ্জায় মনে হয় মিশে যাবে। নিজের শার্ট সাইমা তখন ডুবে যেতে থাকে, ধীরে আরো গভীরে। দেখলে ভালোবাসা, সে নিজের সুখ খুঁজে পায়, নিজের সর্বস্ব উজাড় করে দেয় তার ব্যক্তিগত পুরুষকে। ঘরের ভিতরে মিলিত হয় দুটি দেহ আর দুটি মন, শ্বাসরুদ্ধকর পরিবেশ ঘুরে বেড়ায়, শুধু নিঃশ্বাসের শব্দ, স্পন্দন আর ভালোবাসার নীরব স্পষ্ট। একটা হোটেলের সামনে এসে ইমরান ধীরে গাড়ি থামায়। রাত অনেকটা। ইমরান গভীর নিঃশ্বাস নেয়, বুকের ভিতরটা হু হু করে, নরম গলে ফিস ফিস করে, হুড়পুরি, তোমাকে ভীষণ কষ্ট দিয়েছি এত কিছু সহ্য করে, বিশ্বাস করো আর কখনো আলাদা করবো না, কখনোই না। ইমরান নূরের আব্বু আর দাদা যেন সব সত্য খুলে বলেছিল, একটাও কথা লুকায়নি। সব শুনে তারা প্রথমে খুব অবাক হয়েছিল, এমন পরিস্থিতি কেউ কল্পনা করেনি। কিন্তু আশ্চর্যের বিষয়ে তারা রাগ করেনি, কারণ তারা বুঝেছিল নওশাদ মহল নিজেদের আপন মানুষকে ছাড় দেয়নি। আশা সাহেবকে ভুলের শাস্তি দিয়েছে, সেখানে রাগ করার মান হয় না। নূর আব্বুকে তখন বলেছিল, আমি আমার স্ত্রীকে বুঝিয়ে নেব, সময়ে লাগলে ঠিকলে। কথাগুলো মনে হতে ইমরানের বুকটা হালকা হয়। ভাবনার স্রোত নামিয়ে সে গাড়িতে নেমে আসে, খুব সাবধানতা দরজা খুলে নূরকে কোলে তুলে নেয়, যেন তার ঘুম না ভাঙে। নূর ঘুমের মধ্যে অবচেতনে ইমরানের কাঁধে মাথা ঠেকে বলে, যেন শেষ ভরসাটুকু ইমরানের বুক ভরিয়ে দেয়। ধীর পায়ে হোটেলের ভেতর ঢুকে লিফটে ওঠে। কাল ভোরে ফ্লাইট, এখন আপাতত আজকের রাতটা এখানে কাটাতে হবে। তুই আমার মরণ, পর্ব 6। পুরো গল্প প্লে লিস্টে